আসসালামু আলাইকুম স্টুডেন্ট, আই এম আবুল কালাম, সায়েন্স ডিপার্টমেন্ট। আমাদের আগামীকালকে এক্সাম এবং এক্সাম রিলেটেড কিছু কোশ্চেন এবং সিকিউ কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব, যেহেতু তোমাদের সিকিউ এক্সাম। আর তার আগে কোশ্চেন প্যাটার্নটা বলি। সাধারণত একটা সায়েন্স পার্টের তিনটা পার্ট আছে, একটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পার্ট। তো ফিজিক্স কেমিস্ট্রি পার্টে গতানুগতিক 5টা কোশ্চেন ফিজিক্স কেমিস্ট্রিতে আসে, আর বায়োলজি থেকে আসে 6টা। কিন্তু গতবার একটু এক্সেপশনাল, গতবার ফিজিক্স কেমিস্ট্রি পার্ট থেকে 6টা এসেছিল আর বায়োলজি পার্ট থেকে 5টা এসেছিল। তো যা হোক, 5টা 6টা এরকম ভাবে আসতে পারে, হয় 6টা 5টা অথবা 5টা 6টা এইভাবে আসতে পারে। তো সেইভাবে আমাদের প্রিপারেশনটা থাকতে হবে, যেখান থেকে আসুক না কেন বায়োলজি পার্ট আর ফিজিক্স কেমিস্ট্রি পার্টে সবগুলোই আনসার করার চেষ্টা করতে হবে। তো গতকালকে একটা ক্লাস হয়েছিল, তোমাদের সাহেব স্যার ক্লাস নিয়েছিল, কিছু সিকিউ প্রশ্ন দিয়েছিল, আমি ক্লাসটা দেখেছিলাম। এবং সেখানে তোমাদের চ্যাপ্টার 6, চ্যাপ্টার 9, এই এবং চ্যাপ্টার 7 এর উপরে কিছু কোশ্চেন, ক্রিয়েটিভ কোশ্চেন দিয়েছিল। তো আজকে আমি তোমাদের চ্যাপ্টার 6 এর, যেহেতু এটা কেমিস্ট্রি পার্ট, আমি চ্যাপ্টার 6 এর উপরে কিছু কোশ্চেন, আমি ক্রিয়েটিভ কোশ্চেন দেবো এবং তারপরে কিভাবে লিখতে হয়, বিশেষ করে কিভাবে সলভ করতে হয়, সেই বিষয়টা আমি তোমাদেরকে বলবো, যে কিভাবে লিখতে হয়, আমি কোথা থেকে শুরু করব। এটাই কিন্তু ক্রিয়েটিভ প্রশ্নের সব থেকে মেন থিং। তো হোয়াটএভার ইট ইজ, আমরা শুরু করি চ্যাপ্টার 6 এর উপরে। তার আগে আরেকটা কথা বলে নিই তোমাদের সাথে। তোমাদের কিছু কিছু স্টুডেন্ট আমার একটা রিকোয়ারমেন্ট দিয়েছিল তোমাদের, যে স্যার আমরা রাদারফোর্ড অ্যাটমিক মডেল বুঝি না। কেউ কেউ বলছে চ্যাপ্টার 9 এর স্যার ফিউজ, অ্যামিটার, ভোল্ট মিটার, এগুলো স্যার একটু বলবেন। তো যা হোক, আমি সবগুলোই আলোচনা করার চেষ্টা করব। এখন আসা যাক আমাদের চ্যাপ্টার 6, 8 এবং 10। তার আগে একটু দেখে নিই তোমাদের অ্যাটেন্ডেন্স এবং তোমরা সবাই জয়েন করেছো কিনা। ওকে, মাত্র 50 স্টুডেন্ট, 48 স্টুডেন্ট জয়েন করেছো, 49। ওকে, দেখি আমরা প্রথমেই যে পার্টটা দেখবো সেটা হলো চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 এটা হলো অ্যাটমিক স্ট্রাকচার। তা আমি কিছু ফান্ডামেন্টাল বিষয় আলোচনা করার পরে আমি সিকিউ দেব। ফান্ডামেন্টাল বিষয়টা হলো অ্যাটমিক স্ট্রাকচার। যদি বলে অ্যাটমিক স্ট্রাকচার কি, অ্যাটম দেখতে কার মতো, এটা মানুষের মতো না এটা অন্য প্রাণীর মতো, বা কেমন দেখতে অ্যাটম। তো অলরেডি তোমাদের আইডিয়া আছে, একটা অ্যাটম দেখতে, অ্যাটমের দুইটা পার্ট। এটা কে বলছে জানো? রাদারফোর্ড। রাদারফোর্ড একজন সায়েন্টিস্ট, সে বলছে একটা অ্যাটমের দুইটা পার্ট থাকে। একটা অ্যাটমের আমরা সবাই ভুল করি, যেটা সবাই আমরা ভুল করি সেটা হলো, অনেকেই মনে করে অ্যাটমের 3টা পার্ট। এটা কিন্তু ভুল কথা, এটা কিন্তু রাইট না। অ্যাটমের 2টা পার্ট, একটাকে বলা হয় শেল অর অরবিট, এটার নাম হলো শেল অর অরবিট, অরবিট। আর একটাকে বলা হয় নিউক্লিয়াস, এটা হলো নিউক্লিয়াস। তাহলে একটা অ্যাটমের হাউ মেনি পার্টস অফ অ্যান অ্যাটম আর দেয়ার? দেয়ার আর 2 পার্টস অফ অ্যান অ্যাটম। নাম্বার 1 শেল অর অরবিট, আর নাম্বার 2 হলো নিউক্লিয়াস। ওকে, শেল কয়টা থাকে এন্ড শেল কয়টা থাকে এটা কিন্তু রাদারফোর্ড বলতে পারেনি। আরেকজন সায়েন্টিস্ট আছে যার নাম বোর অ্যাটমিক মডেল, সে বলছে 1 or more শেল অর অরবিট থাকতে পারে। একটা অ্যাটমের ভলিউম অনুসারে, ইলেকট্রন কন্টেনিং ক্যাপাসিটির উপরে ডিপেন্ড করে কতগুলো শেল থাকবে। যাই হোক, আমরা জানি 1 or more শেল থাকে, শেল অর অরবিট আর নিউক্লিয়াস থাকে। এখন আসা যায় একটা অ্যাটমের কয়টা পার্টস থাকে বললাম। এখন অ্যাটম কি দিয়ে তৈরি হয়? অ্যাটম তৈরি হয় কিন্তু 3টা ফান্ডামেন্টাল পার্টিকেল দিয়ে। মেইনলি ফর দ্য ক্লাস 8 তোমরা এটুকু জানলেই হবে। একটা অ্যাটম কি দিয়ে কম্পোজড হয়? 3টা ফান্ডামেন্টাল পার্টিকেল দিয়ে তৈরি হয়। সেই 3টা ফান্ডামেন্টাল পার্টিকেলের নাম হলো ইলেকট্রন, প্রোটন এন্ড নিউট্রন। তো প্রশ্ন হলো দুইটা জায়গা, একটা হলো শেল অরবিট আর একটা নিউক্লিয়াস। তাহলে আসো কি কি বললাম, 3টা ফান্ডামেন্টাল পার্টিকেল। একটা হলো ইলেকট্রন, ইলেকট্রন, 2 নাম্বারটা হলো প্রোটন, প্রোটন, আর নাম্বার 3 হলো নিউট্রন, নিউট্রন। তাহলে এই 3টাকে বলা হয় ফান্ডামেন্টাল পার্টিকেল, একসাথে এদেরকে বলা হয় ফান্ডামেন্টাল পার্টিকেল।
একটা জিনিস জানলাম যে অ্যাটম তৈরি হয় তিনটা ফান্ডামেন্টাল পার্টিকেল দিয়ে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আমাদের পার্টস তো দুইটা, একটা হলো শেল অর অরবিট আর নিউক্লিয়াস। সেকেন্ড কোশ্চেনটা হলো এই ফান্ডামেন্টাল পার্টিকেলগুলো কোথায় থাকে? এই ফান্ডামেন্টাল পার্টিকেলগুলো থাকে এই যে প্রোটন আর নিউট্রন 2 এবং 3, এটা থাকে নিউক্লিয়াসে। এটা থাকে প্রোটন আর নিউট্রন। প্রোটন আর নিউট্রন থাকে। ওকে, দেখো প্রোটন আর নিউট্রন থাকে। আমার ফোন আসছে, এটার মধ্যে আমার ফোন নাম্বার আছে, তো এই জন্য ফোন আসলে মাঝে মধ্যে একটু প্রবলেম হতে পারে, ওয়েট করবে প্লিজ। তো দেখো এখানে থাকে প্রোটন আর নিউট্রন, আর এখানে থাকে আমাদের ইলেকট্রন। তাহলে ইলেকট্রন থাকে শেল আর অরবিটে, এটা শেল, এখানে থাকে ইলেকট্রন, এখানে থাকে ইলেকট্রন, আর এখানে থাকে প্রোটন আর নিউট্রন। ওকে, 2 নম্বর পার্ট। 3 নম্বর কথা হলো যে স্যার এই যে ছোট একটা পার্ট, ছোট একটা জায়গা, এখানে কি প্রোটন আর নিউট্রন থাকে? ইয়েস। আর এখানে থাকে ইলেকট্রন। এই ইলেকট্রনগুলো কি করে? ইলেকট্রন একটা শেলে কন্টিনিউয়াসলি রিভলভ করে। কাকে সেন্টার করে? নিউক্লিয়াসকে সেন্টার করে রিভলভ করে। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ অ্যাটম। এই একটা কম বেশি স্ট্রাকচার। এখন আসো এই শেলগুলোকে কি বলে স্যার? এটাকে বলা হয় এনার্জি শেল, প্রিন্সিপাল এনার্জি শেল। প্রত্যেকটা শেলকে বলা হয় প্রিন্সিপাল এনার্জি শেল। কি বলে? প্রত্যেকটা শেলকে প্রিন্সিপাল এনার্জি শেল। তো প্রিন্সিপাল এনার্জি শেলকে প্রিন্সিপাল এনার্জি শেল, এই প্রিন্সিপাল এনার্জি শেলকে আমরা এন দ্বারা ডিনোট করি। কি দ্বারা ডিনোট করি? এন দ্বারা ডিনোট করি। আচ্ছা, এখন প্রশ্ন হলো স্যার এই শেলটাও কি এন, এটাও কি এন, এটাও কি এন? এটা হ্যাঁ, প্রত্যেকটা শেলকে এন দ্বারা ডিনোট করি। তবে হ্যাঁ, এটা নিউক্লিয়াসের যে ক্লোজেস্ট সেটা হলো এন এর ভ্যালু 1, এটা এন এর ভ্যালু 2, এটা এন এর ভ্যালু 3, এটা এন এর ভ্যালু 4 এন্ড সো অন। আবার বোর অ্যাটমিক মডেল, বোর একজন সায়েন্টিস্ট, সে বলছে প্রত্যেকটা ইচ এন্ড এভরি শেলকে একটা সে আমাদের নাম দিয়েছে। সেই নামটা হলো এখান থেকে শুরু হয়েছে কে, সেকেন্ড শেলকে এল শেল, ফোর্থ শেলকে এন শেল। এইভাবে সে কিন্তু নোমেনক্লেচার করেছে। অর্থাৎ ইচ এন্ড এভরি এনার্জি শেলকে বলা হয় প্রিন্সিপাল এনার্জি শেল, যেটাকে এন দ্বারা ডিনোট করা হয়, এবং এন এর ভ্যালু 1 হচ্ছে ক্লোজেস্ট টু দ্য নিউক্লিয়াস, দেন সো অন। অর্থাৎ এন এর ভ্যালু 1, এন এর ভ্যালু 2 সেকেন্ড শেল, এন এর ভ্যালু 3 থার্ড শেল, এন এর ভ্যালু 4 ফোর্থ শেল, এন এর ভ্যালু 5 ফিফথ শেল, এইভাবে। এবং এন এর ভ্যালু যখন 1 হয় তখন এই শেলটার নাম হলো কে শেল। এন এর ভ্যালু যখন 2 হয় এই শেলটার নাম এল শেল। এন এর ভ্যালু যখন 3 হয় তখন এটা এন শেল। এন এর ভ্যালু যখন 4 হয় তখন এন শেল। এইভাবে চলতে থাকে। এখন একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট যে স্যার এই শেলগুলোতে ইলেকট্রন থাকে, কোন কোন শেলে কয়টা ইলেকট্রন থাকে? এটা ডিপেন্ড করে 2n স্কয়ার এক্সপ্রেশন দ্বারা। 2n expression দ্বারা how many electrons contain in each and every shell, how many electrons present in each and every shell, it is expressed by the formula of 2n square. এখন আসা যাক তাহলে n শেলে কয়টা ইলেকট্রন থাকে? তাহলে 2 ইনটু n এর ভ্যালু 1, তাহলে কত হবে? 1 স্কয়ার। তাহলে অবশ্যই এখানে হবে 2। n এর ভ্যালু যখন 2 হবে তখন ফর্মুলায় বসাও 2 ইনটু 2 স্কয়ার, তাহলে এখানে হবে 8 ইলেকট্রনস। n এর ভ্যালু যখন আমাদের 3 হবে তাহলে 2 ইনটু 3 স্কয়ার, তাহলে এটা হবে 18। n এর ভ্যালু যখন কত হবে? 4 হবে, তাহলে 2 ইনটু 4 স্কয়ার, এটা হবে আমাদের 32 ইলেকট্রনস। তাহলে আমরা একটা বিষয় ক্লিয়ার হলাম একটা অ্যাটমের স্ট্রাকচার নিয়ে। একটা অ্যাটমের দুইটা পার্টস, আমি আবার একটু সংক্ষেপে বলি। একটা অ্যাটমের দুইটা পার্টস, একটাকে বলা হয় শেল অর অরবিট, আর একটা বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াস ইজ দ্য স্মলেস্ট বাট হেভিয়েস্ট, it is the central part of the atom. এই যে একটা কোশ্চেন, what is nucleus? Nucleus is the smallest and heaviest, it is the central part of the atom which contain proton and neutron. দেখো একটা নিউক্লিয়াস সম্বন্ধে আমরা ডেফিনিশন করে দিলাম। What is nucleus? Nucleus is the central part of the atom which is the smallest and heaviest and which contain two fundamental particles. Number 1 হলো proton and another হলো neutron. এখন আসা যাক শেল কি? শেল or orbit, there are circular path where electrons are continuously revolve around the nucleus, and these are called shell or orbit. How many shells are there? The number of shells depends on the number of electron. যদি ইলেকট্রনের সংখ্যা কম থাকে শেল কম লাগবে, ইলেকট্রনের সংখ্যা বেশি থাকলে আমাদের শেল বেশি লাগবে, তাই না? যেমন আমাদের স্কুলে অনেকগুলো বিল্ডিং আছে, কারণ
আমাদের স্কুলে স্টুডেন্ট সংখ্যা বেশি, দ্যাটস ওয়াই আমাদের বিল্ডিং এর সংখ্যা বেশি নিতে হয়েছে, তাই না? তো দেখো এখানে ডিপেন্ড করবে হাউ মেনি ইলেকট্রনস প্রেজেন্ট ইন ইচ এন্ড এভরি শেল, সেটা আমাদের 2n² ফর্মুলা দ্বারা। যেমন n এর ভ্যালু যদি 1 অর্থাৎ একদম ক্লোজেস্ট টু দ্য নিউক্লিয়াস, দেখো এটা সাইজটা খুব ছোট, তাই এখানে 2টা ইলেকট্রন থাকে। এটা এর থেকে একটু বড়, এখানে 8টা ইলেকট্রন থাকতে পারে। এখানে সাইজটা তার থেকে বড়, এখানে 18টা ইলেকট্রন থাকতে পারে। n এর ভ্যালু 4, এখানে কিন্তু 32 ইলেকট্রনস থাকতে পারে। তাহলে একটা কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে, সেটা হলো ইলেকট্রনিক কনফিগারেশন উইথ ফিগার। ইলেকট্রনিক কনফিগারেশন উইথ ফিগার। আগে বলো এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা, এরপরে আমি তোমাদের সিকিউতে চলে যাব। এই পর্যন্ত তোমরা ক্লিয়ার হয়েছে কিনা প্লিজ আমাকে জানাবে। ওকে 70 স্টুডেন্ট, আরও সবাইকে আসতে বলো, খুব ইম্পর্টেন্ট ক্লাস, এর ক্লাসটা অনেক লেন্দি হবে, আমি সব কোশ্চেন বলবো তোমাদের। এখন বলো এই পর্যন্ত ক্লিয়ার তো, যে একটা অ্যাটমের স্ট্রাকচার নিয়ে কিন্তু আমি কথা বলছি, চ্যাপ্টারটার নাম অ্যাটমিক স্ট্রাকচার। তাহলে আমরা একটা কোশ্চেন জানতে পারি যে হাউ মেনি পার্টস অফ অ্যান অ্যাটম, দেয়ার আর 2 পার্টস। কি কি? একটা শেল অর অরবিট, আরেকটা নাম হলো নিউক্লিয়াস। হাউ মেনি ফান্ডামেন্টাল পার্টিকেলস আর দেয়ার বাই হুইচ অ্যান অ্যাটম কম্পোজড অফ, আমরা বলবো 3 ফান্ডামেন্টাল পার্টিকেলস বাই হুইচ অ্যান অ্যাটম ইজ কম্পোজড অফ। কি কি? ইলেকট্রন, প্রোটন এন্ড নিউট্রন। তাদের পজিশন কত? হোয়াট আর দ্য পজিশনস অফ দিস ফান্ডামেন্টাল পার্টিকেলস? আমরা বলবো যে প্রোটন এন্ড নিউট্রন পজিশন হলো নিউক্লিয়াস, আর শেল অর অরবিটে থাকে ইলেকট্রন। যদি বলা হয় হোয়াট ইজ নিউক্লিয়াস, আমরা বলবো দ্য সেন্ট্রাল পার্ট অফ দ্য অ্যাটম, দিস ইজ দ্য সেন্ট্রাল পার্ট অ্যাটম, ইট ইজ দ্য স্মলেস্ট বাট হেভিয়েস্ট, and it's contain 2 fundamental particles, proton and neutron. And now shell, what is called shell? Shell is a circular path or orbit where electrons are continuously revolve around the nucleus, that is called shell or orbit. Second question হলো যে all shell or orbits are called কি? Principal energy shell. It is denoted by which? Denoted by n. And the n equals to 1 in which shell? The closest to the nucleus. And then gradually আমাদের n এর value 2, n এর value 3, n এর value 4. And is there any name of the each shell? Yes, there is some names of the each and every shells. সেটা কি? সেটা হলো আমাদের k shell, very closest to the nucleus, that is value of n equals to 1, that is called k shell. The value of n equals to 2, that is L shell. Value of 3 equals to n equals to 3, that is M shell. n equals to 4, N shell. তারপরে O shell, P shell, and so on. তারপরে কোশ্চেন হলো যে হাউ মেনি ইলেকট্রনস আর প্রেজেন্ট ইন দ্য ফার্স্ট শেল? 2. হাউ টু ক্যালকুলেট? 2n² ফর্মুলা। n মিন্স দ্য নাম্বার অফ শেল। তারপর এখানে 2, তাহলে n শেলে কয়টা ইলেকট্রন, সরি k শেলে কয়টা ইলেকট্রন? 2টা। l শেলে কয়টা ইলেকট্রন? 8টা। m শেলে কয়টা ইলেকট্রন, অর্থাৎ থার্ড শেলে কয়টা ইলেকট্রন? 18টা। n শেলে ফোর্থ শেলে কয়টা ইলেকট্রন? এটা আমাদের 32। এইভাবে আমাদের চলতে থাকবে। এই পর্যন্ত আমি তোমাদেরকে শিখিয়েছি। এখন আসি, আমি দুইটা জিনিস বলবো। একটা হলো অ্যাটমিক নাম্বার। হোয়াট ইজ অ্যাটমিক নাম্বার? অ্যাটমিক নাম্বার হলো নাম্বার অফ প্রোটন প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম। নাম্বার অফ প্রোটন প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম, অর্থাৎ একটা অ্যাটমের নিউক্লিয়াসে যে কটা প্রোটন থাকে সেটাই তার অ্যাটমিক নাম্বার। একটা নিউক্লিয়াসের সেন্টারে বা নিউক্লিয়াসে একটা অ্যাটমের সেন্টারে যে কটা প্রোটন থাকে সেটা হলো আমাদের অ্যাটমিক নাম্বার। তাহলে অ্যাটমিক নাম্বার হলো নাম্বার অফ protons present in the nucleus, nucleus of an atom is called atomic number. এটাকে z দ্বারা ডিনোট করা হয়। কি দ্বারা ডিনোট করা হয়? z দ্বারা ডিনোট করা হয়। তাহলে অ্যাটমিক নাম্বার কাকে বলে? নাম্বার অফ প্রোটন, অর্থাৎ নিউক্লিয়াসে যে কটা প্রোটন থাকে। খুব ইম্পর্টেন্ট ফর ওয়ান টাইপ কোশ্চেন, হোয়াট ইজ অ্যাটমিক নাম্বার? নাম্বার অফ প্রোটন প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস। ওকে, নাম্বার 2 হলো অ্যাটমিক ম্যাস নাম্বার। কাকে বলে? অ্যাটমিক ম্যাস নাম্বার হলো সাম অফ, অনেকে ভুল লেখে, এই সেই ভুলটা আমি ধরে দিই, সাম অফ প্রোটন এন্ড নিউট্রন present in the nucleus of an atom.
সাম অফ প্রোটন অ্যান্ড নিউট্রন, এটাকে কি দ্বারা ডিনোট করা হয়? অ্যাটমিক মাস। তাহলে বলো তো দেখি, এই যে নিউক্লিয়াসে কি থাকে? নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন থাকে, আর নিউক্লিয়াসে যে প্রোটনের সংখ্যা সেটা হলো অ্যাটমিক নাম্বার। তাহলে আমি অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক মাস নাম্বার আমি ডিসকাস করেছি। তোমাদের কোনো কথা থাকলে বা কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করতে পারো যে অ্যাটমিক নাম্বার আর অ্যাটমিক মাস নাম্বার তোমরা ক্লিয়ার কিনা। 78 স্টুডেন্ট, আচ্ছা ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আরও সবাইকে আসতে বলো, খুব ইম্পর্টেন্ট ক্লাস। আমি তো তোমাদের কমেন্টস দেখতে পাচ্ছি না, আমি তো ক্লাসের কথা বলতে গেলে কমেন্টস দেখা যায় না। ওকে স্যার, প্লিজ এক্সপ্লেন, আমি বুঝতে পারছি না। আচ্ছা ইয়েস, আমি এটা বলবো, হাউ টু ফাইন্ড আউট দ্য প্রোটন নাম্বার নিউট্রন নাম্বার। একটু ওয়েট করো, দেখো তোমাদের যে এমসিকিউ প্রশ্ন আসবে 100%, আরেকটু পরেই আমি এটা সিকিউ দেবো, এবং আমার বিশ্বাস তোমরা 100% আনসার করতে পারবে। ওকে, তাহলে অ্যাটমিক মাস নাম্বার, অ্যাটমিক নাম্বার বুঝালাম। এখন আমি যেটা পড়াবো সেটা হলো আইসোটোপ কাকে বলে। আইসোটোপ, আইসোটোপ, দেখো আইসোটোপের দুইটা পার্ট আছে, একটা আইসো একটা টোপ। যে কোনো ওয়ার্ডের আগে যদি আইসো থাকে, আইসো মানে সেম, আইসো মানে সেম, আর টোপ মানে এখানে প্রোটন। তাহলে আমরা অনেক সময় খুব ভুল লিখি এই প্রশ্নটা। এই আইসোটোপের ডেফিনেশন মোস্ট অফ দ্য স্টুডেন্ট ভুল লেখে। আরেকটা ভুল লেখে অ্যাটমিক মাস নাম্বার, এরা লেখে যে নাম্বার অফ প্রোটন অ্যান্ড নিউট্রন ইজ কল্ড অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক মাস নাম্বার। এটা কিন্তু ভুল। নাম্বার অফ প্রোটন অ্যান্ড নিউট্রন প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস, এটা কিন্তু ভুল। হয় বলতে হবে টোটাল নাম্বার অফ প্রোটন অ্যান্ড নিউট্রন, টোটাল করতে হবে। Number of proton and neutron, this is not an atomic mass number. You have to mention here the total number of proton and neutron present in the nucleus. Otherwise wrong. You have to write sum অথবা total number of proton and neutron. এই জায়গায় ভুল লেখে, কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্ট, কিছু স্টুডেন্ট লেখে যে নাম্বার অফ প্রোটন অ্যান্ড নিউট্রন, তখন আমরা কেটে দিই। এখন আইসোটোপও ভুল লেখে। আইসোটোপটা কি দেখো, আইসোটোপ মানে হলো অ্যাটমস অফ সেম এলিমেন্ট। মনে করো কার্বন বা হাইড্রোজেন দাও, অ্যাটমস, আমি তিনটা অ্যাটম লিখলাম, এই একটা অ্যাটম, এই একটা অ্যাটম, এই একটা অ্যাটম লিখলাম, দেখো তিনটা অ্যাটম লিখছি। তাহলে কি সেম এলিমেন্টের অ্যাটম লিখছি না? সেম এলিমেন্টের অ্যাটম লিখছি। এই নিচেই থাকে অ্যাটমিক নাম্বার আর উপরে থাকে মাস নাম্বার। তাহলে এখানে অ্যাটমিক নাম্বার সবসময় হাইড্রোজেনের 1, এটার মাস নাম্বার 2, এটার অ্যাটমিক নাম্বার 1, এর মাস নাম্বার 3। তাহলে দেখো অ্যাটমস অফ সেম এলিমেন্ট, তিনটা অ্যাটম লিখছি একই এলিমেন্টের, অ্যাটমস অফ সেম এলিমেন্ট, atoms of same element, that means same atomic number but have the different mass number or different neutron number, or the same element having atoms of same element having different mass number is called isotope. এটা কিন্তু অনেকেই ভুল লেখে। আমরা কি বলবো? atoms of same element, একই এলিমেন্টের অনেকগুলো অ্যাটম, কিন্তু কারোর mass এক এক রকমের। যেমন দেখো এখানে তিনটা হাইড্রোজেন অ্যাটম লিখেছি, এই হাইড্রোজেন অ্যাটমের mass 1, এই হাইড্রোজেন অ্যাটমের মাস 2, এই হাইড্রোজেন অ্যাটমের মাস 3, কিন্তু প্রত্যেকের অ্যাটমিক নাম্বার সেম, কিন্তু তাদের মাস নাম্বারটা ডিফারেন্ট। এটাকেই বলা হয় আইসোটোপ। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এন্ড আইসোটোপ থেকে আমরা উই ক্যান ইজিলি ক্যালকুলেট দ্য নাম্বার অফ নিউট্রন। হাউ টু ক্যালকুলেট দ্য নাম্বার অফ নিউট্রন? সো অলরেডি আমরা জানি, যেমন এখানে নিউট্রন নাম্বার যদি আমি ফাইন্ড আউট করতে চাই, তাহলে অ্যাটমিক মাস ইকুয়ালস টু প্রোটন প্লাস নিউট্রন। কারণ তোমরা জানো সাম অফ দ্য প্রোটন এন্ড নিউট্রন, তাহলে সাম অফ দ্য প্রোটন এন্ড নিউট্রন ইজ কল্ড অ্যাটমিক মাস। তাহলে এখানে অ্যাটমিক মাস যদি 1 হয়, তাহলে এখানে প্রোটন যদি 1 হয়, তাহলে নিউট্রন কত? তাহলে নিউট্রন ইকুয়ালস টু 0। সো এই হাইড্রোজেন অ্যাটম যার মাস 1, তার কোনো নিউট্রন নেই। এখানে দেখি A ইকুয়ালস টু P প্লাস N, তাহলে এটা 2, এটা প্রোটন হচ্ছে 1 আর নিউট্রন এখানে কত? তাহলে নিউট্রন ইকুয়ালস টু 2 - 1 ইকুয়ালস টু 1। তাহলে এখানে নিউট্রন কিন্তু আমাদের 1, আর এখানে A ইকুয়ালস টু P প্লাস N, তাহলে এখানে N ইকুয়ালস টু হবে A মাইনাস P, তাহলে এখানে হবে আমাদের 3 - 1 2। তাহলে দেখো এখানে নিউটন নাম্বার কিন্তু ডিফারেন্ট। তাহলে নিউটন নাম্বারের কম বেশির কারণেই কিন্তু আমাদের আইসোটোপ ফর্ম করে। একই অ্যাটম, সরি একই এলিমেন্ট সেম, কিন্তু এলিমেন্টে আমাদের মাস নাম্বারটা ডিফারেন্ট। যদি বলো স্যার একটা প্র্যাকটিক্যাল বলেন তো, ধরে নাও আমার এই রুমের মধ্যে 100 অ্যাটম আছে হাইড্রোজেনের,
100 অ্যাটম আছে হাইড্রোজেন, এর মধ্যে 90 অ্যাটমের ম্যাস 1, সেই 90 অ্যাটমের ম্যাস 1 যদি হয়, সেই হাইড্রোজেন অ্যাটমের মধ্যে কোনো নিউট্রন পার্টিকেল নেই ওই 90 অ্যাটমের মধ্যে। আর 8টা অ্যাটম যেটা ধরলাম ম্যাস নাম্বার কত, এর মধ্যে ক্যালকুলেট করে দেখলাম 8টা অ্যাটম আছে যার ম্যাস নাম্বার 2, তাহলে ওখানে আমাদের নিউট্রন ওই 8টা অ্যাটমের নিউট্রন নাম্বার 1। আর আমরা দুটো অ্যাটম দেখলাম, ওই দুটো অ্যাটম একটু ভারী টাইপের, এবং সেটা দেখলাম আমরা ম্যাস নাম্বারটা 3, এবং সেখানে ক্যালকুলেট করে দেখলাম নিউটন নাম্বার 2। তাহলে অ্যাটম এলিমেন্ট কিন্তু সেম ছিল, প্রত্যেকটা হাইড্রোজেন 100টা অ্যাটম ছিল হাইড্রোজেনের অ্যাটম, কিন্তু 90 অ্যাটমের ম্যাস 1, 8টা অ্যাটমের ম্যাস 2, দুইটা অ্যাটমের ম্যাস 3, সো সেম এলিমেন্ট হ্যাভিং ডিফারেন্ট ম্যাস নাম্বার, দ্যাট ইজ হোয়াই দিস ইজ কল্ড আইসোটোপ। এখন বলো আইসোটোপ নিয়ে আর কার কোনো কনফিউশন আছে কিনা? আইসোটোপ নিয়ে কার কোনো কনফিউশন আছে কিনা? 88 স্টুডেন্ট, ওকে, সবাইকে আসতে বলো প্লিজ। এখন বলো তোমাদের আর কোনো কনফিউশন আছে কিনা? নো প্রবলেম স্যার। হাউ টু ফাইন্ড আউট দ্য প্রোটন নাম্বার অনলি উইদিন দ্য ম্যাস নাম্বার? ইয়েস, আমি এটা তোমাদের কালকে এই কোশ্চেনটা দেখেছিলাম, বাট অ্যাকচুয়ালি ওই ধরনের কোশ্চেন হবে না, কারণ কখনো ম্যাস নাম্বার দিয়ে ফাইন্ড আউট করা যায় না, কারণ ম্যাস নাম্বার তো ডিফারেন্ট হতে পারে, তার সেখানে মেনশন করতে হবে আইসোটোপ অফ অমুকের। তোমার ওইভাবে থাকবে না, হয় তোমার ম্যাস থাকবে, প্রোটন নাম্বার থাকবে, সেখানে নিউটন নাম্বার বের করতে বলবে, কিন্তু ম্যাস নাম্বার দেওয়া আছে। এখন মনে করো কার্বনের ম্যাস নাম্বার এখানে দেওয়া আছে 13 একটা ম্যাস নাম্বার, এটা কি হতে পারে? বা 14 একটা ম্যাস নাম্বার দেওয়া আছে, এটা তো নাইট্রোজেনও হতে পারে, কার্বনও হতে পারে। ম্যাস নাম্বার দেওয়া আছে এরকম, এই একটা এলিমেন্ট ম্যাস নাম্বার 14 দেওয়া আছে, তাহলে 14 দেওয়া থাকলে আমি কি করে বুঝবো এটা তো কার্বনের একটা আইসোটোপ? কারণ কার্বন আইসোটোপ 3টা, কার্বন 12, কার্বন 13, কার্বন 14। সো কিছু কিছু কার্বন অ্যাটমের ম্যাস তো 14 হতে পারে, সো সেই ক্ষেত্রে তুমি এটাকে লিখবে এটা কার্বন, হ্যাঁ সেই ক্ষেত্রে কার্বন, বাট অ্যাকচুয়ালি অ্যাটমের ম্যাস নাইট্রোজেনের 14, তাহলে এটা নাইট্রোজেনে হতে পারে, আবার কার্বনের একটা আইসোটোপ হতে পারে। সো শুধু ম্যাস নাম্বার দেওয়া নাও থাকতে পারে, বা এটা থাকলে একটু এরর হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের অ্যাটমিক নাম্বার আর এবং প্রোটন নাম্বার অথবা অ্যাটমিক নাম্বার দেওয়া থাকবে। দেখো আমি আজকে একটা ক্রিয়েটিভ প্রশ্ন দেব, আমার যতটুকু বোঝানোর ততটুকু বোঝানো আমার শেষ। এখন আমি একটা ক্রিয়েটিভ কোশ্চেন দিলে আমার মনে হয় তোমরা 100-এ 100 মার্কস পাবে তোমরা। দেখো এবার একটা ক্রিয়েটিভ কোশ্চেনের পালা, আমার বোঝানোর পার্টটা শেষ, আমি এখন একটা ক্রিয়েটিভ প্রশ্ন দেব। ওকে, লেখো সবাই। দেখো বলা হলো অ্যাটম অফ এলিমেন্টস, এলিমেন্টসের অ্যাটম, এখানে থাকলো অ্যাটমিক নাম্বার, আর এখানে থাকলো ম্যাস নাম্বার, ম্যাস নাম্বার, তাহলে লিখতে হবে অ্যাটমিক ম্যাস নাম্বার, অ্যাটমিক ম্যাস নাম্বার। 3টা কলাম আছে এখানে, ওকে, 1টা 2টা 3টা, এখানে লিখলাম এ বি সি ডি ই। এখন দেখো এটার এখানে লিখলাম আমি কিন্তু ক্রিয়েটিভ প্রশ্ন দিচ্ছি তোমাদের, এখন প্লিজ রাইট ডাউন। এখন মনে করো এটার অ্যাটমিক নাম্বার থাকলো তোমার 6, এটার অ্যাটমিক নাম্বার থাকলো এখানে 11, এটার অ্যাটমিক নাম্বার থাকলো 6, এটার অ্যাটমিক নাম্বার থাকলো 13, এটার অ্যাটমিক ম্যাস নাম্বার এটা থাকলো আমাদের 6। দেখো এখানে আমি বললাম 12, এটা 23 ম্যাস নাম্বার, এটা দিলাম আমি 13, এটা দিলাম আমি 27, এটা দিলাম আমি 14। এই হচ্ছে তোমার স্টেম। ওকে, ডান। A B C D E is the symbols of not the regular symbol of the elements, এগুলো রেগুলার সিম্বল অফ দ্য এলিমেন্টস ইয়ে করে না, এটা আমি এলিমেন্টস এর নাম দিলাম, এইগুলো অ্যাটম। এখন আসো কোশ্চেন নাম্বার এ যদি বলা হয় হোয়াট ইজ অ্যাটমিক নাম্বার? ওকে, লেখো তো দেখি, দেখো ইনশাআল্লাহ পারবে। হোয়াট ইজ অ্যাটমিক নাম্বার? অ্যাটমিক নাম্বার, আমার মনে হয় এটা না পারার কিছু নেই, আমি কিছুক্ষণ আগেই বললাম। ডান, তাহলে 1 মার্ক পেয়ে গেলে। ওকে তো সবাই তো? নাম্বার বি দেখো, যদি আমি নাম্বার অফ বি এর কথা বলি, রাইট ডাউন দ্য ইউজেস অফ আইসোটোপ, বা হোয়াট ইজ আইসোটোপ, হোয়াট ইজ আইসোটোপ, গিভ এক্সাম্পল, এক্সাম্পল। অর এই কোশ্চেনটা এইভাবে আসতে পারে, রাইট ডাউন দ্য ইউজেস অফ, রাইট ডাউন দ্য ইউজেস অফ আইসোটোপ। ওকে, নাম্বার সি কোশ্চেন হলো ফাইন্ড আউট দ্য নিউটন নাম্বার
number of atoms which is given in the stem, which is given in the stem. নাম্বার ডি হলো ইলেকট্রনিক কনফিগারেশন, এটা আসলে ডি ধরে নাও, আর এটা সি, একটু উল্টাপাল্টা হয়েছে, এটা ডি, আর সিটা হলো রাইট ডাউন দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ, রাইট ডাউন দ্য ইলেকট্রনিক কনফিগারেশন ইসি, ইলেকট্রনিক কনফিগারেশন অফ A, B and D element, A, B and D element with figure, এই হলো তোমার স্টেম। এখন বলো তো দেখি, আমার মনে হয় প্রত্যেকটা আমি যা বুঝালাম তার মধ্যে সবকিছু আছে কিনা, সবগুলো তোমরা পারবে কিনা। আমার মনে হয় একটা কোশ্চেনও নাই যে তোমরা পারবে না, তারপরও আমি সলভ করে দেব। এখন বলো এখানে যারা আসো, এখানে প্রায় 90 স্টুডেন্ট, প্লিজ টেল মি যে তোমরা এটা পারবে কিনা, আমাকে একটু জানাবে, তারপরে আমি তোমাদের করা শুরু করে দেব। কেউ যদি একজন বলো স্যার আমি পারি না, আমি তোমাদেরকে শিখিয়ে দেব। ওকে, প্লিজ আমাকে তোমরা বলো, কেউ যারা যারা পারো না তারা আমাকে বলো। ওকে, আমি এক্সপেক্ট করছিলাম তোমাদের 100 উপরের স্টুডেন্ট ক্রস করবে, কিন্তু এখন 100 ক্রস করিনি। একজন লিখছো আমি তো মেসেজগুলো দেখতে পাচ্ছি না, আমি তো ইনশাল্লাহ আই উইল বি এবল টু ডু এ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে ইয়েস স্যার ক্যান ডু ইট, ইয়েস স্যার ক্যান ডু ইট স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি। ওকে, আমি খুবই খুশি হচ্ছি। ইজি স্যার, ক্যান আই ডু ইট? ওকে, ভেরি গুড। ওকে, সবাই তো পারে। তাহলে এখন আমার কি সলভ করে দেওয়া দরকার আছে? এখন বলো তোমরা, কি আমার কি সলভ করে দিতে হবে কোশ্চেনটা? স্যার পারবো, এখানে সবাই লিখছো তোমরা পারবে। গো টু দ্য নেক্সট চ্যাপ্টার স্যার। আচ্ছা, ক্যান ইউ ডু ইট স্যার? ওকে, ইয়েস স্যার পারবো। আচ্ছা, ওকে সবাই, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদের লট অফ থ্যাঙ্কস। আমি খুবই খুশি হলাম যে তোমরা সব পারবে। তারপরেও আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমি একটু করে দিই, আমার একটু কেমন জানি মনে হচ্ছে একটু লিখে দিতে পারলে ভালো হতো। তবু দেখো কিভাবে, হাউ টু রাইট, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আমি তোমাদেরকে একটা পোস্ট দিয়েছিলাম যে কিভাবে লিখতে হয় সি এবং ডি কোশ্চেনে। দেখো আমি তোমাদেরকে লিখে দেবো, প্লিজ তোমরা একটু মনে করো। দেখো, হোয়াট ইজ অ্যাটমিক নাম্বার, এটা পারবে। হোয়াট ইজ আইসোটোপ, কিছুক্ষণ আগে পড়লাম, এক্সাম্পল সহ দিবে। রাইট ডাউন দ্য ইউজেস অফ আইসোটোপ, শুধু হেডলাইনটা লিখবে, 4টা আইসোটোপের ইউজেস লিখবে। ইট ইজ ইউজড ইন মেডিকেল সায়েন্স। It is medical science দুই ভাবে ইউজ করা হয়। It is used to diagnosis of the diseases, it is used for the treatment of the diseases. Medical science দুই ভাবে ইউজ করা হয়। It is used to identify the diagnosis of the diseases, or it is used for the treatment of the diseases. Number 2, it is used in agriculture sector. Agriculture sector কেন ইউজ করা হয়? For development of the কি agriculture, মানে to increase the production of food agriculture. এটা গাছের মধ্যে ফসফরাস 32 ইনজেক্ট করে দিলে ওই গাছের ফুড বিয়ারিংসটা বেশি হবে, অনেক বেশি ফল ধরবে, অনেক সে লং টার্ম সে ফল দিবে, ফলের সাইজ ইউনিফর্ম হবে, ফল খেতে টেস্টি হবে, অনেক জিনিস হয়। কিন্তু তোমাদের এইগুলো 9 10 কি ভালো করে পড়বা, শুধু লেখো ইট ইজ ইউজড ইন এগ্রিকালচার সেক্টর। নাম্বার 3, ইট ইজ ইউজড ইন জিওলজিক্যাল রিসার্চ। এটা জিওলজিক্যাল রিসার্চে, আন্ডারগ্রাউন্ডে, মাইনিং এ কি কি আছে, কি কি ধরনের মানে মাইন আছে, সেইগুলোকে ডিটারমাইন করার জন্য আমরা আইসোটোপ ইউজ করে থাকি। নাম্বার 4 হলো ইট ইজ ইউজড ফর দ্য প্রিজার্ভেশন অফ ফুডস। 4টা লিখবা, 2 মার্কস পেয়ে যাবা। শুধু হেডলাইন লিখবা যদি 2 মার্কসের আসে, আর যদি 4 মার্কসের আসে তাহলে এক্সপ্লেইন করতে হবে তোমাদের। ওকে, তাহলে আমাদের ডান। নাম্বার সি, ফাইন্ড আউট দ্য নিউটন নাম্বার অফ অ্যাটমিক, নিউটন নাম্বার অফ অ্যাটমস হুইচ ইজ গিভেন ইন দ্য স্টেম। দেখো এ কি, এর হলো অ্যাটমিক নাম্বার 6, তাহলে এ হলো কার্বনের অ্যাটম, বি হলো অ্যাটমিক নাম্বার 11, এটা হলো সোডিয়ামের অ্যাটম, সি হলো আমাদের অ্যাটম, সেটা হলো এটা কার্বনের অ্যাটম, ডি হলো কি, এটা 13, এটাও আমাদের কি বলে অ্যালুমিনিয়ামের অ্যাটম, ই এটা হলো কার্বনের অ্যাটম। তাহলে এখানে লিখে দিই এটা কার্বন, এটাও কার্বন, এটাও আমাদের কার্বন, আর এটা হলো সোডিয়াম, আর এটা হলো আমাদের অ্যালুমিনিয়াম। তাহলে এখন আসি, যদি আমাদের বলা হয় তাহলে প্রথমে কি লিখবে? আইডেন্টিফিকেশন। আনসার সি। হাউ টু রাইট? আনসার সি। প্রথমে আইডেন্টিফিকেশন, আইডেন্টিফিকেশন
আইডেন্টিফিকেশন, আইডেন্টিফিকেশন এইভাবে লিখবে। অ্যাটমিক নাম্বার অফ A is 6, so it is a carbon. Atomic number of B is 11, so it is a sodium. Atomic number of C is 6, so it is also a carbon. Atomic number of D is 13, so it is a aluminium. Atomic number of E is 6, so it is also a carbon. এবার তুমি লিখবে A, এর atomic number of A, atomic number of A is 6. mass number কত? mass number is 12. তাহলে নিউটন নাম্বার কি? হাউ টু ক্যালকুলেট? তখন লিখবে নিউটন নাম্বার n ইকুয়ালস টু অ্যাটমিক মাস নাম্বার মাইনাস প্রোটন নাম্বার। অ্যাটমিক মাস নাম্বার কত? 12, প্রোটন নাম্বার কত? 6, সো দ্যাট ইজ ওয়াই 6। ডান, একটা ডান। এইভাবে গ্র্যাজুয়ালি পারবে তো সবগুলো পারবে তো? যদি বি দিই তাহলে বলবে অ্যাটমিক নাম্বার অফ বি ইজ 11, তাহলে অ্যাটমিক নাম্বার হচ্ছে এটা প্রোটন নাম্বার, এটা আমাদের 11, mass number that is A হলো mass number 23, আর নিউটন নাম্বার n equals to what? so n equals to atomic mass minus proton number, তাহলে atomic mass হলো 23 আর এটা 11, so এখানে 12 হলো নিউটন নাম্বার। তাহলে এখানে নিউটন নাম্বার 12, এইভাবে সবগুলো নিউটন নাম্বার বের করবে। ওকে, সো ইট ইজ ইজি। নাম্বার ডি কোশ্চেন না, নাম্বার সি কোশ্চেন ছিল ইলেকট্রনিক কনফিগারেশন অফ এ ছিল, বি ছিল এন্ড ডি ছিল। দেখো ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রনিক কনফিগারেশন নাম্বার সি কোশ্চেন, এটা সি অ্যাকচুয়ালি এটা ডি। তাহলে প্রথমে লিখবে আইডেন্টিফিকেশন, আইডেন্টিফিকেশন। জানো ইন্টারেস্টিং বিষয় হলো সিকিউ কোশ্চেনের প্রত্যেকটা পার্টে মার্কস থাকে। তুমি যদি আইডেন্টিফাই করতে পারো এই এলিমেন্টটা কি, বি এলিমেন্টটা কি, ডি এলিমেন্ট কি, তাতে তুমি 1 মার্ক পেয়ে যাও, 1 মার্কস পেয়ে যাবা, 1 মার্ক পেয়ে যাবে যদি আইডেন্টিফাই করতে পারো। বলবা এখানে সি অ্যাটমিক নাম্বার অফ সি ইজ 6, so the element is কার্বন। ব্যাস হয়ে গেল। এখন আসো atomic number of A is 6, so element is carbon, তাহলে কার্বন 6 এর ইলেকট্রনিক কনফিগারেশন 2 4। যদি ভালো হয় এইগুলো দাও তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। কে শেলে 2টা, এন শেলে 4টা, অর্থাৎ ফার্স্ট শেলে 2টা, সেকেন্ড শেলে 4টা। যদি তোমার ফিগার ড্র করতে বলে তাহলে নিউক্লিয়াস দ্যাট ইজ কে শেল, দ্যাট ইজ এল শেল। তাহলে কে শেলে 2টা, এল শেলে কয়টা? 4টা, 1 2 3 4। এখানে লিখে দাও কার্বন অ্যাটম, কার্বন অ্যাটম। ওকে, আমাদের ডান। নাম্বার তারপরে লিখবা অ্যাটমিক নাম্বার অফ বি ইজ 11, so the element is sodium, তাহলে সোডিয়াম লিখবে এখানে 11। তাহলে এখানে 2 8 1, কে শেল, এল শেল, এল শেল। এবার তুমি করবে কি? ইলেকট্রনিক কনফিগারেশন করবে, করে এখানে করবে ফার্স্ট শেল, সেকেন্ড শেল, থার্ড শেল। ফার্স্ট শেলে 2টা, সেকেন্ড শেলে 8টা, পেয়ারে দিবা ভালো হবে। আর থার্ড শেলে 1টা দিয়ে লিখবে এখানে সোডিয়াম অ্যাটম, সোডিয়াম অ্যাটম। আর এখানে এটা অ্যালুমিনিয়াম আমি আর দেখালাম না। তাহলে এখন বলো যাদের কনফিউশন ছিল তারা কি 100% ক্লিয়ার? স্যার এখন আমরা পারবো? এমন কেউ আছো যে পারবে না? হান্ড্রেড পারসেন্ট পারবে, বাপরে বাপ। ওকে, তোমাদের অনেক থ্যাঙ্কস যে তোমরা সবাই 100% পারবে। 24281। আচ্ছা, ওকে, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, তোমরা কিন্তু আমার সাথে থাকবে, আমি যা শেখাচ্ছি তোমরা খুবই ইম্পর্টেন্ট ক্লাস, এবং দেখবে সব পারবে তোমরা। আচ্ছা, আমি কি তোমাদের হাউ দ্য 2 এলিমেন্টস ফর্ম বন্ড এটা কি আমি তোমাদেরকে শেখাতে চাই একটু, কিন্তু সময় তো কভার করতে পারবো না, এখনও অ্যানাদার 2 চ্যাপ্টার্স আছে। Yes sir, can do it. Clear sir? Yes sir. Sir, no confusion. 1 কোটি মানে পার্সেন্ট ক্লিয়ার। ওকে স্যার, অনেক ইজি পারবো স্যার। কম্পাউন্ড ফর্মেশন আসবে নাকি? আসবে নো নাকি? ক্লিয়ার ক্লিয়ার স্যার, পারবো স্যার। ওকে, তাহলে এখন আসা যাক, তোমাদের কি বন্ড ফর্মেশনের কোনো কনফিউশন আছে? যে কিভাবে বন্ড ফর্মেশনের কোনো কনফিউশন থাকলো, কিভাবে ক্যাটায়ন অ্যানায়ন হয়, এগুলো কি তোমাদের প্রবলেম আছে? এখন ওই পার্টটা আমি একটু পরে আসি, আগে আমি চ্যাপ্টার
আগে আমি ইনিশিয়ালি প্রত্যেকটা চ্যাপ্টারে টাচ করে আসি, তারপরে ওখানে বন্ড ফর্মেশন, হোয়াই অ্যান অ্যাটম ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল, হাউ অ্যান অ্যাটম বিকাম চার্জ পজিটিভ অর ক্যাটায়ন, চার্জ নেগেটিভ অর অ্যানায়ন, এই জিনিসগুলো আমি একটু পরে আসবো তোমাদের সাথে। তার আগে আমি যে কাজটা করতে চাই সেটা হলো চ্যাপ্টার নাম্বার 8 কেমিক্যাল রিঅ্যাকশন। দেখো কেমিক্যাল রিঅ্যাকশন আগে আমি কিছু কোশ্চেন বুঝাবো, তারপরে তোমাদেরকে আমি জিনিসটা আমি করে দেবো। দেখো একজন একটা প্রশ্ন দিয়েছো, আমার একটা পোস্ট করেছো আমার গ্রুপে, তোমরা বলেছো স্যার এই রিঅ্যাকশনটা কি, যেমন সোডিয়াম ক্লোরাইড প্লাস H2O দিয়ে এখানে তৈরি হয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে তৈরি হয়েছে হাইড্রোজেন, এখানে তৈরি হয়েছে ক্লোরিন, এখানে দিয়েছো ইলেকট্রোলাইসিস এবং তোমাদের টিচাররা বিভিন্ন টিচাররা তোমাদের এটা রেসপন্স করেছে, রিপ্লাই করেছে। হ্যাঁ, টিচাররা যেটা রিপ্লাই করেছে ডেফিনেটলি কারেক্ট, কোনো রং নাই, কিন্তু অ্যাজ এ লেভেল অফ ক্লাস 8 তোমরা ওই রকম জিনিস বুঝবে না রিডক্স কোনটা। সো রিডক্স রিঅ্যাকশন ডেফিনেটলি এখানে রিডক্স হয়, বাট এটা তোমরা বুঝবে না। সো তোমাদের এইটাই আসলে ক্লাস 8 এর লেভেলে কোনো সারা ইলেকট্রোলাইসিসের রিডক্স পার্ট পড়ায় না। তাহলে আমার প্রশ্ন হলো কিভাবে আনসার করবে, এখানে কি পড়ানোর মধ্যে আছে? হ্যাঁ, ডেফিনেটলি আছে। দেখো এটার নাম হলো ডাবল ডিকম্পোজিশন, কারণ এটা একটা কম্পাউন্ড, এটা একটা কম্পাউন্ড, দুটো ডিকম্পোজড হয়ে তিনটা কম্পাউন্ড তৈরি, তিনটা সাবস্টেন্স তৈরি হয়েছে। অর্থাৎ যে রিঅ্যাকশনে টু ডিফারেন্ট কম্পাউন্ডস ডিকম্পোজ টু প্রোডিউস টু অর মোর নিউ সাবস্টেন্স প্রোডিউসড হয়, সেটাকে বলা হয় ডাবল ডিকম্পোজিশন রিঅ্যাকশন। ডেফিনেটলি দিস ইজ দ্য ডাবল ডিকম্পোজিশন রিঅ্যাকশন। এটা ডাবল ডিকম্পোজিশন রিঅ্যাকশন, কারণ এখানে দুটো কম্পাউন্ডে ডিকম্পোজড হয়ে আমাদের তিনটা নিউ সাবস্টেন্স প্রোডিউসড হয়েছে, যেটা তোমার এরিয়ার মধ্যে আছে, 8 এর এরিয়ার মধ্যে আছে। দ্যাট ইজ ওয়াই তোমার লেভেলের জন্য এটা আমরা বলবো ডাবল ডিকম্পোজিশন রিঅ্যাকশন, বিকজ এখানে আমাদের একটা কম্পাউন্ড, একটা কম্পাউন্ড, এই দুটো কম্পাউন্ডই কিন্তু ডিকম্পোজড হয়েছে। দেখো দুটো কম্পাউন্ড থেকে আমাদের তিনটা সাবস্টেন্স তৈরি হয়েছে, দুটো এলিমেন্টারি মলিকিউল, একটা কম্পাউন্ড মলিকিউল তৈরি হয়েছে। দ্যাটস ওয়াই দিস ইজ এ ডাবল ডিকম্পোজিশন রিঅ্যাকশন। তাহলে এটা হবে ডাবল ডিকম্পোজিশন রিঅ্যাকশন। ওকে, তোমরা এটা নিয়ে অনেকেই লেখালেখি করেছো এবং তোমরা সঠিক আনসারটা জেনে নিলে, এটা ডাবল ডিকম্পোজিশন রিঅ্যাকশন। এখন আমি তোমাদেরকে এই চ্যাপ্টারের কিছু জিনিস আমি শেখাবো, সেই শেখানোর পরে আমি তোমাদেরকে 10 থেকে 15 মিনিট শেখানোর পরে আমি একটা ক্রিয়েটিভ কোশ্চেন দেবো, আশা করি তোমরা পারবে। ওকে, স্টার্ট করি। প্রথমেই বলবো হোয়াট ইজ রেডিক্যাল। রেডিক্যাল কি? হোয়াট ইজ রেডিক্যাল? রেডিক্যাল, কালকে তোমরা একটা প্রশ্ন, কালকে আমি তোমাদের ক্লাস দেখার সময় একটা স্টুডেন্ট লিখছে যে স্মলেস্ট পার্টস অফ এ সাবস্টেন্স বা ম্যাটার ইজ কল্ড অ্যাটম। এটা কিন্তু ভুল। স্মলেস্ট পার্টস অফ এ ম্যাটার ইজ কল্ড অ্যাটম, এটা কিন্তু ভুল। যে লিখেছো কালকে এটা কিন্তু ভুল। স্মলেস্ট পার্টস অফ এ ম্যাটার কে বলা হয় অ্যাটমও বলে, মলিকিউলও বলে। তাই তোমাকে স্পেসিফিক বলতে হবে স্মলেস্ট পার্টস অফ অ্যান এলিমেন্ট ইজ কল্ড অ্যাটম। স্মলেস্ট পার্টস অফ অ্যান এলিমেন্ট, যদি তুমি লেখো স্মলেস্ট পার্টস অফ এ ম্যাটার, ম্যাটার আবার দুই ধরনের, একটা এলিমেন্টারি, একটা এলিমেন্ট, একটা কম্পাউন্ড। তাহলে কম্পাউন্ডের স্মলেস্ট পার্ট হলে এটা মলিকিউল হয়ে যাবে, তাই এলিমেন্টের স্মলেস্ট পার্ট হলে সেটা হবে আমাদের অ্যাটম। তাই তোমাকে স্পেসিফিক বলতে হবে স্মলেস্ট পার্টস অফ অ্যান এলিমেন্ট ইজ কল্ড অ্যাটম, আর বলতে হবে স্মলেস্ট পার্টস অফ অ্যান এলিমেন্ট অর কম্পাউন্ড ইজ কল্ড মলিকিউল। ওকে, তোমাদের আমি ক্লারিফাই করে দিলাম। কালকে ক্লাসে আমি দেখছি তোমরা লিখছো স্মলেস্ট পার্টস অফ অ্যান এলিমেন্ট সরি সাবস্টেন্স ইজ কল্ড অ্যাটম, ওটা ভুল ছিল। দেখো তোমরা দুই একজন লিখেছো এই আনসারটা, এটা ভুল। এখন দেখো রেডিক্যাল কাকে বলে। আরেকটা জিনিস জানো, ওই সময় আমি তোমাদেরকে ক্যাটায়ন আর অ্যানায়ন, এই ক্যাটায়ন আর অ্যানায়ন হচ্ছে পজিটিভ চার্জ আয়ন না, পজিটিভ চার্জ অ্যাটমকে ক্যাটায়ন বলে, পজিটিভ চার্জ অ্যাটমকে ক্যাটায়ন বলে, আর নেগেটিভ চার্জ অ্যাটমকে অ্যানায়ন বলে। নেগেটিভ চার্জ অ্যাটম আমরা অনেকে লিখি যে এনি চার্জ পার্টিকেল ইজ কল্ড আয়ন, এটা কিন্তু ভুল। এনি চার্জ পার্টিকেল ইজ কল্ড আয়ন, এটা কিন্তু ভুল। বলতে হবে এনি চার্জ অ্যাটম, কারণ পার্টিকেল বলতে বোঝায় কিন্তু অ্যাটমও বোঝাতে পারে, একটা অ্যাটমও বোঝাতে পারে, একটা কম্পাউন্ডও বোঝাতে পারে। একটা কম্পাউন্ড তো দেখা যায় না, সেটা তো স্মলেস্ট পার্টস, এটাও কি পার্টস অফ দ্য পার্টিকেলস বলা হয়, পার্টিকুলেটস। সো কম্পাউন্ডের স্মলেস্ট পার্টও কিন্তু আমাদের কখনোই হবে না আয়ন। আয়ন হতে গেলে এলিমেন্টের স্মলেস্ট পার্ট হতে হবে। তাই আমাদের বলতে হবে এনি চার্জড অ্যাটম ইজ কল্ড আয়ন। আয়ন দুই ধরনের, একটা ক্যাটায়ন আর অ্যানায়ন। ক্যাটায়ন হলো পজিটিভলি চার্জড অ্যাটম ইজ কল্ড ক্যাটায়ন, নেগেটিভলি চার্জড অ্যাটম ইজ কল্ড অ্যানায়ন। যেমন sodium plus is a cation, magnesium 2 plus is a cation, aluminium 3 plus is a cation,
whereas oxygen 2 minus is a anion, Cl minus is a anion, sulfur 2 minus is a anion. So these are the cation, these are the anion. এখন আসো রেডিক্যাল কি? রেডিক্যালও কিন্তু একটা চার্জ পার্টিকেল, রেডিক্যালও কিন্তু একটা চার্জ পার্টিকেল, তবে এখানে একটা ডিফারেন্স আছে। রেডিক্যাল হচ্ছে কম্পাউন্ড চার্জ পার্টিকেল, কম্পাউন্ড চার্জ পার্টিকেল। যে কম্পাউন্ড চার্জ পার্টিকেল কেমন? অর্থাৎ রেডিক্যাল তৈরি হতে গেলে অবশ্যই 2 or more atoms of different এলিমেন্ট হতে হবে। 2 or more atoms of different এলিমেন্টের চার্জ হলেই সেটাকে আমরা বলবো রেডিক্যাল। যেমন দেখো কার্বনেট রেডিক্যাল, বলো তো এটা একটা চার্জ পার্টিকেল। ডেফিনেটলি এটা কি? এটা একটা কম্পাউন্ডের মতো দেখতে না? এটা কি? এটা কার্বন আছে, এখানে অক্সিজেন আছে, তার এখানে কি? এটা কম্পাউন্ডের মতো দেখতে। কিন্তু কম্পাউন্ড মতো দেখতে হলেও কিন্তু কম্পাউন্ড গুলো ফ্রি স্টেটে থাকে, তারা টেক পার্ট করে না কেমিক্যাল রিঅ্যাকশনে ডাইরেক্টলি। কিন্তু রেডিক্যাল কিন্তু কখনোই ফ্রি স্টেটে থাকে না, রেডিক্যাল কিন্তু টেক পার্ট করে কেমিক্যাল রিঅ্যাকশনে ডাইরেক্টলি। অর্থাৎ দেখতে কম্পাউন্ডের মতো, মলিকুলের মতো, কিন্তু বিহেভ করে কার মতো? অ্যাটমের মতো। যেমন অ্যাটম টেক পার্ট ইন কেমিক্যাল রিঅ্যাকশন ডাইরেক্টলি, অ্যাটম ক্যান নট এক্সিস্ট ইন ফ্রি স্টেট। ঠিক রেডিক্যাল গুলো দেখতে কম্পাউন্ডের মতো, কম্পাউন্ড কিন্তু বা মলিকুল কিন্তু টেক পার্ট করে না, ফ্রি স্টেটে থাকে। এটা কি কম্পাউন্ডের মতো দেখতে হলেও এরা টেক পার্ট করে, তার মানে এদের হার্ডওয়্যারটা হলো কম্পাউন্ডের মতো কিন্তু বা মলিকুলের মতো, কিন্তু সফটওয়্যারটা হলো কার মতো? অ্যাটমের মতো। সফটওয়্যারটা হলো অ্যাটমের মতো, দেখতে হার্ডওয়্যারটা হলো কম্পাউন্ডের মতো বা মলিকুলের মতো, কিন্তু সফটওয়্যারটা হলো অ্যাটমের মতো। That means a bundle of atoms of different element which behaves as the atom is called radical. A bundle of atoms of different element, মনে রাখতে হবে bundle of atoms of different elements এর bundle হতে হবে, otherwise হবে না। bundle মানে more than one, that is called bundle. তাহলে bundle of atoms of different element, bundle of atoms of different element. How many elements here? Here the two elements. How many atoms? কয়টা অ্যাটমের বান্ডেল? 4টা অ্যাটমের বান্ডেল। কয়টা এলিমেন্টের বান্ডেল? 2টা এলিমেন্টস। কিন্তু এটা বিহেভ করবে কার মতো? সিঙ্গেল অ্যাটমের মতো। হাইড্রোজেন, অক্সিজেন এটা সিঙ্গেল অ্যাটম, এটা বিহেভ করবে অ্যাটমের মতো, কিন্তু এতে থাকবে 2 or more of atoms of different element. এখন আমি যে প্রশ্নটা পড়ালাম, হোয়াট ইজ রেডিক্যাল, এখন তোমরা আমাকে বলো রেডিক্যাল ক্লিয়ার কিনা? প্লিজ লেট মি নো, আমাকে জানাও রেডিক্যাল ক্লিয়ার কিনা। তাহলে আমরা বলবো atoms of different element which acts as a single atom বা which behaves as a single atom is called radical. তাহলে প্রশ্ন যদি আসে what is radical, এখন আমরা পারবো কিনা আমাকে জানাও। what is radical? what is radical? Atoms of same element which behaves as a single atom is called radical. Clear sir? Clear sir? স্টুডেন্ট 90 থেকে এখন কিন্তু 80-তে চলে আসছে, সবাইকে বলো চলে যাচ্ছে কেন আমি বুঝলাম না। ক্লিয়ার স্যার? ওকে ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে রেডিক্যাল আমাদের কমপ্লিট। এখন আসো ভ্যালেন্সি কাকে বলে জানো? ভ্যালেন্সি তোমরা বলেছো ভ্যালেন্সি কম্বাইনিং ক্যাপাসিটি অফ অ্যান এলিমেন্ট উইথ অ্যানাদার। একটা এলিমেন্ট আরেকটা এলিমেন্টের সাথে কম্বাইন হওয়ার ক্যাপাসিটিকেই বলা হয় ভ্যালেন্সি। কম্বাইনিং ক্যাপাসিটি অফ অ্যান অ্যাটম বা এলিমেন্ট উইথ অ্যানাদার। এন্ড কম্বাইনিং কেন হয় স্যার? সেটার আবার অনেক মিনিং, অনেক সিগনিফিকেন্স, কি কেন কম্বাইন হয়। তবু আমি সংক্ষেপে একটু বলবো, এই পৃথিবীটা সৃষ্টি হয়েছে ডিউ টু দ্য কম্বাইনিং সিস্টেম, আদারওয়াইজ এই পৃথিবীটাই তৈরি হতো না। আমাদের এই মানুষ সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা দেখো একটা পজিটিভ, একটা মেল এবং ফিমেলের দুটো, অর্থাৎ আদম এবং হাওয়া থেকে শুরু করে আমরা এত মানুষ পৃথিবীতে এসেছি অ্যাকর্ডিং টু আমাদের ইসলামিক রিলিজিয়ন। তাহলে আমরা এই যে দুটো মানুষ থেকে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। Not only that, each and every particle in the universe are composed by the two particles, positive particle and negative particle. Understand? So there is a combining capacity. A combining capacity create হয় কি জন্য? To stable. অর্থাৎ স্টেবল হওয়ার জন্য তারা হয় শেয়ার করে অথবা লুজ করে অথবা গেইন করে। কি লুজ করে? হয় ইলেকট্রন লুজ করে অথবা ইলেকট্রন গেইন করে অথবা শেয়ার করে। এই যে লুজিং, গেইনিং আর শেয়ারিং এর ফলে অ্যাটমগুলো স্টেবল হতে চায়, তখন তাদের মধ্যে একটা কম্বাইনিং ক্যাপাসিটিটা গ্রো করে। তাই আমাদের এই কম্বাইনিং ক্যাপাসিটিকেই বলা হয় ভ্যালেন্সি। অর্থাৎ
The combining capacity of an element with another is called valency. Combining capacity of an element with another is called valency. আমি এখন চলে যাব যে টাইপস অফ কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে। আমি টাইপস অফ কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে যাওয়ার আগে আমি তোমাদের একটা ক্রিয়েটিভ প্রশ্ন দিই সরাসরি, এবং ক্রিয়েটিভ কোশ্চেন দিয়ে আমি তোমাদেরকে দেখাই যে তোমরা এটা পারো কিনা একটু দেখি। যেমন লেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্লোরিন। আমাদের অনারেবল কাসিম স্যার তোমাদেরকে এই রিঅ্যাকশনটা দেখিয়েছিল, এবং এখানে আমি পরে আসছি এটা 1 নাম্বার রিঅ্যাকশন দিই। স্যার সমস্ত রিঅ্যাকশনগুলো এখানে দেখিয়েছে। দেখো নাইট্রিক অ্যাসিড HNO3 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে দাও হোয়াট। নাম্বার 3 লেখো, 3 নাম্বার রিঅ্যাকশন দেখো সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট, এটা তোমরা দাও হোয়াট। আর নাম্বার 4 দেখো আমরা লিখলাম জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4, এখানে দেখো হোয়াট। এখন যদি প্রথমে কোশ্চেন আসে হোয়াট ইজ কেমিক্যাল ইকুয়েশন, কেমিক্যাল ইকুয়েশন, কেমিক্যাল ইকুয়েশন অর রেডিক্যাল, কেমিক্যাল ইকুয়েশন অর H2 অর রেডিক্যাল। নাম্বার বি কোশ্চেন দেখো, বি কোশ্চেনটা যদি আমি দিই যে what are the differences, what are the differences between atom and molecule, or B নাম্বার কোশ্চেনটা এইভাবে আসতে পারে write down the two positive radical and two negative radical with valency and formula. নাম্বার সি কোশ্চেন হলো, কোশ্চেন নাম্বার সি লেখো complete the all reactions, complete করো, complete the following the given reactions, complete the given reactions. নাম্বার ডি টা আমি উপরে লিখলাম যেহেতু এখানে জায়গাটা কম। নাম্বার ডি হলো the reaction 2 is a neutralization, reaction 2 is a neutralization, whereas reaction 4 is a replacement. Explain. দেখো এখন বলো কে কে 100% ক্লিয়ার স্যার আমি এই চারটা প্রশ্ন যদি থাকে বা এই ধরনের কোশ্চেন যদি থাকে আমি পারবো। দেখি তোমাদের আইডিয়া, দেখি তোমাদের এই চারটা কোশ্চেন দেওয়া হলো মনে করো, বা এই ধরনের কোশ্চেন থাকলো টাইপস অফ কেমিক্যাল রিঅ্যাকশন। এখানে আমাদের প্রথম রিঅ্যাকশন 2টা 3টা 4টা রিঅ্যাকশন দেওয়া আছে। প্রথমে হোয়াট ইজ কেমিক্যাল ইকুয়েশন, কে কে কনফিডেন্ট স্যার এই নাম্বার কোশ্চেনের আনসারটা আমরা সবাই পারবো? দেখি আমাকে জানাও। আমাদের লেখার ফন্টটা এত ছোট হয়ে গেছে আমার চোখে ক্লিয়ার আসছে না। তোমরা আমার সাথে থাকবে, আমার যতক্ষণ লেসন শেষ না হবে প্লিজ, সে 2 ঘন্টা 2.5 ঘন্টা হোক সমস্যা নেই, আমি নিতে পারবো। তোমরা থাকবে, তোমরা বেনিফিটেড হবে ইনশাল্লাহ। ক্যান ডু ইট। পারবো না সি অ্যান্ড ডি, ওকে পারবো না সি অ্যান্ড ডি। ফাইম কি আবরার, ওকে আমি শেখাবো স্যার, উইল বি এবল টু ডু ইট। আর কেউ না স্যার? সাইফ লিখেছো নাকি? আচ্ছা স্যার পারবো। আচ্ছা সি অ্যান্ড ডি তোমরা বলেছো স্যার পারবো না, কিছু স্টুডেন্ট বলেছো সি আর ডি পারবো না, ক্যান ডু ইট। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তোমাদেরকে এখন সি আর ডি আমি সবগুলো কোশ্চেনে আলোচনা করব। আমি একটু স্লো মোশনে আলোচনা করছি। দেখো প্রথমে হোয়াট ইজ কেমিক্যাল ইকুয়েশন, এটা যদি বলা হয় কেমিক্যাল ইকুয়েশন, আমি এটা মুছে ফেললাম। কেমিক্যাল ইকুয়েশন, কেমিক্যাল ইকুয়েশন দেখো এগুলো সবই কেমিক্যাল ইকুয়েশন। যেমন হাইড্রোজেন অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করলে ওয়াটার তৈরি হয়, এটা একটা কেমিক্যাল ইকুয়েশন।
বলো তো এই কেমিক্যাল ইকুয়েশনের ডেফিনিশন কি? কেউ যদি তোমরা লেখো at the level of class 8 যে the short expression of a chemical equation, chemical reaction is called chemical equation, it is correct. বাট তোমার বইতে এটা লিখলে কারেক্ট হলেও আমরা স্যাটিসফাইড হতে পারি না। তোমরা লিখবে দেখো the short expression of a chemical reaction using some symbol, formula, plus sign and equality sign in between the reactant and product. Left side a reactant, down side a product. Left side a reactant, right side a product. মধ্যে ইকুয়াল সাইন or arrow sign, তাহলে আমরা বলতে পারি the short expression of a chemical reaction using some symbol, এই যে ফর্মুলা লিখছি, symbol, formula, plus sign and equality sign in between the reactant and product is called chemical equation. আরেকবার বলি, the short expression of a chemical reaction using some symbol, formula, plus sign and equality sign in between the reactant and product is called chemical equation. এখন বলো ক্লিয়ার? তাহলে আমরা এটা জানলাম, এক নাম্বার কোশ্চেন ডান। আরেকটা ছিল, সেটা হলো হোয়াট ইজ রেডিক্যাল। রেডিক্যাল তো আমি বললাম যে বান্ডেল অফ অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্ট, বান্ডেল অফ অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্ট হুইচ অ্যাক্টস অ্যাজ এ সিঙ্গেল অ্যাটম ইজ কল্ড রেডিক্যাল। ওকে, 2 নাম্বার কোশ্চেন আসি, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন অ্যাটম এন্ড মলিকিউল। আশা করি তোমরা পারবা। অ্যাটম কি? দ্য স্মলেস্ট পার্টস অফ অ্যান এলিমেন্ট। মলিকিউল কি? দ্য স্মলেস্ট পার্টস অফ অ্যান এলিমেন্ট অর কম্পাউন্ড। Number 2 কি? Atom cannot exist in free state, molecule can exist in free state. Number 3 কি? Atom take part in chemical reaction directly, molecules do not take part in chemical reaction directly. When atoms is broken, we get electron, proton, neutron, and when molecules is broken, we get more than one atom of same element or different element. যেমন ওয়াটার একটা মলিকিউল, এটা ভাঙলে দুটো অ্যাটম হাইড্রোজেন পাবো আর একটা অ্যাটম অক্সিজেন পাবো, অথবা অক্সিজেন একটা মলিকিউল, এটা ভাঙলে 2 atoms of oxygen পাবো। তাহলে when molecules is broken we get more than one atoms of same element or different element. That are the differences between atoms and molecules. So আমি মনে করি তোমার এটা পারবা। এখন আসো, write down the 2 positive radical and 2 negative radical with valency and formula. তাহলে কিভাবে প্রেজেন্টেশন করব, that is the question. ওকে, লিখে নাও। আমরা লিখব আনসার সি। আনসার সি লিখবে positive radical, positive, name of the positive radical, formula, আর লিখবে ভ্যালেন্সি। ভ্যালেন্সি তাহলে এখানে লিখবে এরকম করে লিখবে। তাহলে এখানে পজিটিভ রেডিক্যাল লিখো অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম, এটা ফর্মুলা হলো NH4, এটা প্লাস, এটা সাইন, এটা হচ্ছে চার্জ সংখ্যা, আর ভ্যালেন্সি হলো আমাদের 1। কেউ যদি প্লাস না লিখো তা তো প্রবলেম হবে না, এটা পজিটিভ দেওয়া আছে পজিটিভ রেডিক্যাল বলে। নাম্বার 1। নাম্বার 2 হলো ফসফোনিয়াম, ফসফোনিয়াম, এটা লিখবে PH4 হলো এর ফর্মুলা, এটা রেডিক্যাল সাইন, এটা হলো চার সংখ্যা 1 আর এর ভ্যালেন্সি 1। তাহলে आंसर আমাদের শেষ। এখন আমরা লিখব তারপর লিখব নেম অফ দা নেগেটিভ রেডিক্যাল, নেম অফ দা নেগেটিভ রেডিক্যাল, নেগেটিভ রেডিক্যাল, নেম অফ দা রেডিক্যাল, ফর্মুলা, এখানে লিখবো ভ্যালেন্সি, ভ্যালেন্সি। ওকে, 3টা লিখলাম আমরা। এখন আসো নাম্বার 1 দেখো, কার্বনেট, কার্বনেট, এটা কি CO3 2 মাইনাস, এটা কি ভ্যালেন্সি 2। আরেকটা লেখো সালফেট, অনেক আছে, আমি তোমাদেরকে 20টা রেডিক্যালের নাম দিছি, ভাইরাস তোমার বইতে আছে 9টা, বাট আমরা পড়াতে গিয়ে আমরা সবসময় ডোপামিন, আমি সবসময় তোমাদের 20টা রেডিক্যাল লিখে দিই, যেটা সারা জীবনের অ্যাসেট, তোমার আর কখনোই লাগবে না। আর আমরা মনে করি ক্লাস 8 এর যে পড়াশোনাটা সারা জীবন মনে থাকে। ওকে, তাহলে এখন দেখো সালফেট, সালফেট এটা হবে SO4 2 মাইনাস, এটার ভ্যালেন্সি 2। এখন যদি বলো স্যার 1 রেডিক্যাল কিছু নেই, যেমন দেখো বাইসালফেট, বাইসালফেট, আরেকটা দিই, তাহলে বাইসালফেট কি SO4 মাইনাস, এটার ভ্যালেন্সি 1। এটাকে হাইড্রোজেন সালফেটও বলা যেতে পারে। তাহলে এই হলো আমাদের কোশ্চেন নাম্বার সি এর आंसर। রাইট ডাউন দা, না এটা কোশ্চেন সি না, এটা কোশ্চেন 2 আমাদের ডান। 3 নাম্বার কোশ্চেন হলো কমপ্লিট দা গিভেন রিঅ্যাকশন, যেটা বলছিলে স্যার এটা आंसर 2 বি ছিল, বি। এখন আসো 3 নাম্বার কোশ্চেনে কমপ্লিট দা রিঅ্যাকশন, সরি আমি তো মুছে ফেললাম, কমপ্লিট দা রিঅ্যাকশন। আচ্ছা আমি আবার দরকার হলে আমি লিখবো,
তো দেখো প্রথম কোশ্চেন গুলো দেখি, আমি সি নাম্বার কোশ্চেনের আনসারটা আমি ড্র করি, দেখি আমার যতটুকু মনে আছে। দেখো প্রথম রিঅ্যাকশনটা ছিল আনসার সি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্লোরিন, এটা 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। স্যার লিখে দিছিলেন এবং আমি ওই ক্লাসটা দেখেছিলাম, স্যার সুন্দর করে লিখে দিছিলেন যখন ক্লোরিন গ্যাস লাইম ওয়াটারের মধ্যে পাস করানো হয় অথবা স্ল্যাগ লাইমের মধ্যে পাস করানো হয় 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, তখন তৈরি হয় CaOCl কে ডাকলেই হয়ে যাবে CaOCl, দ্যাট ইজ ব্লিচিং পাউডার। এটা আরেকটা কেমিক্যাল নাম আছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, OCl মানে হাইপো, যেখানে ও থাকবে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, আর এখানে তৈরি হবে ওয়াটার। তাহলে এখন দেখো হাইড্রোজেন রয়ে গেছে না, আর এখানে অক্সিজেন, একটা অক্সিজেন এখানে দুটো অক্সিজেন, তাহলে ডেফিনেটলি এখানে ওয়াটার প্রোডিউস হয়ে গেল। তাহলে এক নাম্বার রিঅ্যাকশন বলা হয়েছে যে ফিল আপ দ্য ফলোইং রিঅ্যাকশন বা কমপ্লিট দ্য ফলোইং রিঅ্যাকশন। তাহলে এই রিঅ্যাকশনটা তুমি জানো যে ব্লিচিং পাউডার তৈরি করা হয় এবং 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। So when chlorine gas is passed through lime water at 40 degree Celsius temperature to produce ব্লিচিং পাউডার এন্ড ওয়াটার অথবা ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড এন্ড ওয়াটার। ফর্মুলা মনে রাখার জন্য সিএল কে ডাকবা আদর করে, CaOCl হয়ে যাবে। ওকে, নাম্বার 2 দেখো নাইট্রিক অ্যাসিড বা সোডিয়াম হাইড্রোক্সাইড আর নাইট্রিক অ্যাসিড HNO3, তাহলে কি হবে জানো? এটা তোমরা জানো মেটালের অক্সাইড আর হাইড্রোক্সাইড কি বলে? বেজ। মেটালের অক্সাইড আর হাইড্রোক্সাইড কি বেজ, আর এটা অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। তাহলে আমি বলেছিলাম অ্যাসিড থেকে হাইড্রোজেন আসে আর বেজ আর অ্যালকালি থেকে OH আসে, তাহলে এটা মিলে তৈরি হয় কি? ওয়াটার। বাকিটা অ্যাড করে দাও, সোডিয়াম আর নাইট্রেট, সোডিয়ামের ভ্যালেন্সি 1, নাইট্রেটের 1, সো দিস ইজ দ্য কারেক্ট ফর্মুলা। তাহলে এটা কি হবে? সোডিয়াম নাইট্রেট এন্ড ওয়াটার, সোডিয়াম নাইট্রেট এন্ড ওয়াটার। তাহলে এটা কি? আমাদের একটা রিঅ্যাকশন। 2 নাম্বারটা ফ্লাপ। 3 নাম্বার রিঅ্যাকশন দেখো, 3 নাম্বার রিঅ্যাকশনটা দেখো, নাম্বার 3 সোডিয়াম ক্লোরাইড আর সিলভার নাইট্রেট। দেখো এখানে সোডিয়াম প্লাস সিলভার প্লাস, এটা মাইনাস, এটা নেগেটিভ রেডিক্যাল। এরা কি মিউচুয়ালি এক্সচেঞ্জ করে, এটা মিউচুয়ালি এক্সচেঞ্জ করে, এই জন্য এটাকে বলা হয় মিউচুয়াল এক্সচেঞ্জ রিঅ্যাকশন আর ডাবল ডিকম্পোজিশন রিঅ্যাকশন। দুটোই আমাদের ডিকম্পোজড হয়ে দুটো নিউ ম্যাটার তৈরি হয়, অর্থাৎ সিলভারটা এখানে আসবে, সোডিয়ামটা এখানে যাবে এবং পজিটিভ অথবা নেগেটিভ মিউচুয়ালি এক্সচেঞ্জ করে দুটো নিউ সাবস্টেন্স তৈরি হয়। তাহলে এটা যদি এখানে আসে তাহলে হয়ে গেল সিলভারটা এখানে দিলাম সোডিয়ামের জায়গায়, ক্লোরিন থাকলো, বোথ ভ্যালেন্সি 1, দ্যাট ইজ দ্য কারেক্ট ফর্মুলা। আর সোডিয়ামটা এখানে দিলে সোডিয়াম আর এখানে ছিল নাইট্রেট, both valency 1, so this is the correct formula. So this type of reaction is called double decomposition or mutual exchange reaction, and reaction number 3 done. Number 4 টা ছিল দেখো আমাদের সালফিউরিক অ্যাসিড প্লাস জিঙ্ক। দেখো কি হয় এখানে আমাদের জিঙ্ক একটা মেটাল, এটা এলিমেন্ট, আর এটা একটা কম্পাউন্ড। এই এলিমেন্ট করছে কি? এই সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনকে রিপ্লেস করছে। তাহলে এটা তাড়িয়ে দাও, জিঙ্কটা এখানে বসাও, তাহলে জিঙ্ক আর এখানে থাকলো সালফেট, বোথ ভ্যালেন্সি 2 2, সো দিস ইজ দ্য কারেক্ট ফর্মুলা। আর কি তৈরি হলো? হাইড্রোজেন তৈরি হলো। তাহলে এই রিঅ্যাকশনটার নাম হলো রিপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট অর সাবস্টিটিউশন। এটা ডেফিনিশন কি? ডেফিনিশনটা হলো the reaction in which an atom or radical from a compound is replaced by another atom or element to produce two new substance is called replacement, displacement or substitution reaction. আবার বলি, the reaction in which an atom or radical from a compound is replaced by another atom or element to produce two new substance is called replacement, displacement or substitution reaction. So these are the 4 types, মানে 4 chemical reaction which are given in the STEM. এখন তোমরা আমাকে বলো সবাই ক্লিয়ার কিনা, প্লিজ লেট মি নো। তোমরা তো রিপ্লাই করছো, আমি তো তোমাদের শুধু সবুজ দাগ দেখি। তোমাদের অ্যাকচুয়াল অবস্থা কি? আমি তো আজকে কোনো কমেন্টস দেখার কোনো নাই। আমি 10 নাম্বার, এখনও 6 নাম্বারের কিছু কোশ্চেন দেখাবো, প্লিজ কেউ লাইন থেকে যাবে না আমার যতক্ষণ শেষ না হবে, এবং প্রত্যেকটা প্রশ্ন আমি কিন্তু তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। ক্লিয়ার স্যার?
তোমরা সবাই লাইনে থাকবে, কালকে পরীক্ষার পরে আমার সাথে কথা বলবে যে কতটুকু পারছো, এবং আমাকে ফোন দিবে অথবা গ্রুপে গিয়ে লিখবে কেমন পরীক্ষা হয়েছে। আমি তোমাদের কাছে এক্সপেক্ট করি সবসময় যে জি স্যার আমরা পেরেছি এই পর্যন্ত বা আমাদের হয়েছে, এবং সবাই আমাকে লিখবে। ক্লিয়ার স্যার? ওরে বাবা কত পার্সেন্ট! ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কেউ? ভেরি ইজি। ওকে, আর কেউ? থার্ডটা এগেন প্লিজ আবার বুঝাবেন। সি নাম্বারটা না থার্ডটা বুঝলাম না। 3 নাম্বার রিয়াকশনটা? ওকে, 3 নাম্বার রিয়াকশন একজন লিখেছো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে বলবে এখন ক্লাসটা কি জানো, কমিউনিকেশন। তোমরা কমিউনিকেট করবে, এটা ওয়ান ওয়ে ট্রাফিক নাই, আমাকে জানাতে হবে, তোমাকে আমি সলভ করে দেবো। এটা হলো 3 নাম্বার রিয়াকশনের কথা বলছো। এখানে সোডিয়াম ক্লোরাইড কি একটা কম্পাউন্ড, এটা একটা সল্ট, এটাও একটা সল্ট। তো এখানে সোডিয়াম মেটাল, অল মেটালস আর পজিটিভ, তো এটা মেটাল এটাও মেটাল। তখন কি হয়, পজিটিভ পজিটিভ গুলো তারা মিউচুয়ালি এক্সচেঞ্জ করে। তখন সিলভার বলে সোডিয়ামকে তুমি এক কাজ করো, তুমি এখানে আসো, আমি তোমার জায়গায় যাই, তুমি আমার এখানে আসো। তার মানে কি মিউচুয়ালি তারা এক্সচেঞ্জ করলো না? তাহলে মিউচুয়ালি এক্সচেঞ্জ করে এখন দুটো আলাদা একটা ফর্মেশন হলো না? তো সিলভারটা যদি এখানে বসে তাহলে সিলভার ক্লোরাইড ইজ সিলভার ক্লোরাইড, আর এখানে যেহেতু সিলভারের ভ্যালেন্সি 1, ক্লোরিনের 1, তাহলে সিলভার ক্লোরাইড। আর সোডিয়ামটা সিলভারের কাছে গেল, তাহলে সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, এর ভ্যালেন্সি 1, এর ভ্যালেন্সি 1। তাহলে এটা কি আমাদের ডাবল ডিকম্পোজিশন, দুটো কম্পাউন্ডে ডিকম্পোজ করে দুটো নিউ সাবস্টেন্স তৈরি হয়েছে। তাহলে এটাকে বলা হয় ডাবল ডিকম্পোজিশন রিঅ্যাকশন, আর আরেকটা নাম আছে মিউচুয়াল এক্সচেঞ্জ রিঅ্যাকশন। ওকে, ডি নাম্বার কোশ্চেন উপরে লেখা আছে রিঅ্যাকশন 2 ইজ এ নিউট্রালাইজেশন, হাউ টু রাইট। এইটাই আমার শেখানোর পালা। আসলে আমরা কোশ্চেন সব আনসার জানি, কিন্তু কিভাবে প্রেজেন্টেশন করব সেটা আমরা হয়তো ভালো বুঝি না। আমার দায়িত্ব থাকবে বা আমাদের টিচারদের কাজ থাকবে যে আমরা কিভাবে প্রেজেন্টেশনটা করব, কিভাবে লিখব। তো ওকে, এনিওয়ে আমরা দেখতে চাই স্যার রিঅ্যাকশন ডি টা কিভাবে লিখব। ওকে, রিঅ্যাকশন ডি, রিঅ্যাকশন ডি, সরি, কোশ্চেন আনসার সি, ডি। প্রথমে লিখবো আনসার টু দা কোশ্চেন নাম্বার ডি, তারপরে লিখবো যে রিঅ্যাকশন 2 ইজ এ নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। প্রথমে লেখো রিঅ্যাকশন 2 ইজ এ নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। এবার লিখবে লজিক্যাল এক্সপ্লানেশন। প্রথমে লিখবে ডেফিনেশন, নিউট্রালাইজেশন রিঅ্যাকশনের ডেফিনেশন লিখবে এট ফার্স্ট। কি লিখবে? নিউট্রালাইজেশন রিঅ্যাকশনের ডেফিনেশন লিখবে। তারপরে নিউট্রালাইজেশন রিঅ্যাকশনের ডেফিনেশন লেখার পরে রিঅ্যাকশনটা তুলবে, এই যে রিঅ্যাকশনটা তুলবে। তাহলে প্রথমে নিউট্রালাইজেশন রিঅ্যাকশনের ডেফিনেশন কি? আমরা বলবো দ্য রিঅ্যাকশন ইন হুইচ alkali or base reacts with acid to produce salt and water. The reaction in which base or alkali reacts with acid to produce salt and water. By acid reacts with alkali or base to produce salt and water. Acid reacts with alkali or base to produce salt and water. Acid reacts with alkali or base to produce salt and water. কত সহজ! অ্যাসিড অ্যালকালি আর বেসের সাথে রিঅ্যাক্ট করে সল্ট এন্ড ওয়াটার প্রোডিউস করবে। সো দ্য রিঅ্যাকশন ইন হুইচ অ্যাসিড রিঅ্যাক্টস উইথ অ্যালকালি অর বেস টু প্রোডিউস সল্ট এন্ড ওয়াটার। বলার পরে রিঅ্যাকশনটা লিখবে, লিখে কিন্তু শেষ হয়নি आंसर। এরপরে তোমাকে লিখতে হবে এক্সপ্লানেশন, এক্সপ্লেন করতে হবে, বলতে হবে। এই রিঅ্যাকশনটা লেখার পরে লিখতে হবে হিয়ার সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ এ অ্যালকালি, ইট ইজ সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ এ অ্যালকালি। এটা অ্যালকালি ফর্ম করো, অথবা তুমি যদি বলো সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ এ বেস because it is a metallic hydroxide, and nitric acid, it is a nitric acid and it is a acid. So when sodium hydroxide alkali or base reacts with sodium nitric acid, then sodium nitrate salt and water is produced. That is why reaction 2 is a neutralization reaction. এইভাবে তোমাকে এক্সপ্লেন করতে হবে এবং তোমাকে মেনশন করতে হবে এই রিঅ্যাকশনে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা অ্যালকালি অর বেস এবং নাইট্রিক অ্যাসিড ইজ অ্যান অ্যাসিড, HNO3 is an acid. You have to mention and also mention it is a salt and it is a water. So যখন তুমি মেনশন করতে পারবা তাহলে আমরা বলবো এই রিঅ্যাকশনে সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ এ অ্যালকালি অর বেস, নাইট্রিক অ্যাসিড ইজ অ্যান অ্যাসিড, it is a salt, sodium nitrate, and it is a water. That is why the reaction is a নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। এইভাবে তোমাকে এক্সপ্লেন করতে হবে। তাহলে আমি আবার আসি আনসার টু দা কোশ্চেন নাম্বার ডি। প্রথমে আমরা লিখব রিঅ্যাকশন, লিখব রিঅ্যাকশন 2 ইজ এ নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। প্রথমে ডেফিনেশন, লজিক্যাল, তারপরে রিঅ্যাকশনটা তুলব, তোলার পরে তারপর আমরা লজিক্যাল এক্সপ্লানেশনে চলে যাব। আন্ডারস্ট্যান্ড? সবাই ক্লিয়ার? তারপরে দেখো আরেকটা আছে, একটা পার্ট গেল, আরেকটা পার্ট আছে। প্লিজ এই পর্যন্ত জানাও আমাকে, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা? হাফ পার্ট ডান, হাফ পার্ট ডান। আমি কিন্তু খুব এনজয় করছি তোমাদের পড়াতে গিয়ে, আমার কিন্তু কোনো ক্লান্তি আসবে না। তোমরা যদি 3 ঘন্টা যদি ক্লাস করো কোনো প্রবলেম নাই,
আমি পারবো, আমার সেই স্ট্যামিনা আছে, এবং আমি মনে করি তোমরা ভেরি মাচ ইয়াং, আমাদের থেকে অনেক 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 ইয়াং, তোমরা আমাদের ছেলেদের মতো, আমাদের সন্তানদের মতো। সো তোমাদের সেই এনার্জি আছে, আমারও আছে ইনশাল্লাহ, আমি পারবো তোমাদের 3 ঘন্টা 4 ঘন্টা ক্লাস দিতে, তোমরা ক্লাসে থাকবে সবাই। ক্লিয়ার স্যার? ক্লিয়ার স্যার? ওকে, এখন আসো। বাট এ কথা সত্য যে আমি খুব এনজয় করছি ক্লাস নিতে, আমার খুব ভালো লাগছে। আমার ভালো লাগাটা ডিপেন্ড করবে তোমাদের রেসপন্সের উপরে। তোমরা যদি না রেসপন্স করো তাতেও আমি খুশি, কারণ আমি শেখাতে পারবো। ওকে, এবার আসো, রিঅ্যাকশন 4 ইজ এ রিপ্লেসমেন্ট রিঅ্যাকশন। ওকে, রিঅ্যাকশন 4, তাহলে প্রথমে আমি রিপ্লেসমেন্ট রিঅ্যাকশন লিখবো। ডেফিনেশনটা কি? দ্য রিঅ্যাকশন, আবার শোনো, দ্য রিঅ্যাকশন ইন হুইচ atoms or radical from a compound is replaced by another atom or element to produce two new substance. সবসময় নিউ কথাটা ইউজ করবা, নিউ না করলে কিন্তু হবে না। আবার বলি, দ্য রিঅ্যাকশন ইন হুইচ অ্যান অ্যাটম অর রেডিক্যাল ফ্রম এ কম্পাউন্ড, এটা একটা কম্পাউন্ড থেকে কোনো অ্যাটম অথবা রেডিক্যাল, ইজ রিপ্লেসড বাই অ্যানাদার অ্যাটম অর এলিমেন্ট টু প্রোডিউস two new substance is called replacement, displacement or substitution reaction. এখন বলো তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে প্রথমে আমাদের রিপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট অর সাবস্টিটিউশন রিঅ্যাকশনের ডেফিনিশনটা লিখলাম, লেখার পরে রিঅ্যাকশনটা তুললাম, এই রিঅ্যাকশনটা ফ্লাপ করলাম, তোলার পরে এক্সপ্লেন করতে হবে, বলতে হবে হিয়ার সালফিউরিক, ইট ইজ এ কম্পাউন্ড and it is a sulfuric acid, and here is the zinc, so zinc is an element, so the zinc replaces hydrogen from sulfuric acid. Zinc replaces, অথবা hydrogen is replaced by zinc to produce two new substance, zinc sulfate and hydrogen. That is why it is a replacement, displacement or substitution reaction. So it is a replacement, displacement or substitution reaction. এখন বলো, আমরা দুইটা ক্রিয়েটিভ কোশ্চেন দিলাম এবং দুইটা আমি দেখালাম যে কিভাবে হয়, এবং আনুষঙ্গিক অনেক কোশ্চেন পড়ালাম এই চ্যাপ্টার থেকে। রেডিক্যাল কি, তারপরে কেমিক্যাল ইকুয়েশন কি, আরেকটা পার্ট আছে সবচেয়ে কমপ্লেক্স পার্ট, যেটা ইলেকট্রোলাইসিস পার্ট। বাট আমি যেটা ক্লাস নিয়েছি ওই ক্লাসটা দেখো তো, এটা ক্লাসটা দেখলে 100% ক্লিয়ার হয়ে যাবে ক্যাথোড অ্যানোডের মধ্যে ডিফারেন্স কি, ড্রাই সেল কি, হোয়াট ইজ ইলেকট্রোলাইসিস, সেটা ইলেকট্রোলাইসিসের মেকানিজম কি, এবং সেখানে মল্টেন স্টেটে করলে কিভাবে হয়, অ্যাকুয়াস সলিউশনে করলে কি হয়, এনি টাইপস অফ কম্পাউন্ডের ইলেকট্রোলাইসিস করলে কি হয়। আই থিংক তোমরা পারবে, এবং ওই ক্লাসটা তোমরা দেখে নিবে, যদি পারো তাহলে খুব ভালো হবে। এবং ওখানে একদম ক্লিয়ার ইনফরমেশন দেওয়া আছে। 1 ঘন্টা 32 মিনিটের ক্লাস ছিল আমার ওইটা, এবং আমি কালকে আবার ওটা দেখেছি। ওকে, ক্লিয়ার? আসলে আজকে কিন্তু আমি তোমাদের কমেন্টস একটু পড়তে পারছি না বা একটু দেখতে পাচ্ছি না আমি ক্লাসের তোমাদের পড়ানোর জন্য। প্লিজ, যদি তোমাদের কি কমেন্টস আসছে না আসছে আমি জানি না। একজন লিখছো 48%, আমার আসলে 48% কি আমি বুঝতে পারলাম না। প্লিজ আমাকে একটু মেনশন করবা 48% কি? প্লিজ গিভ মি এ সিকিউর। ও তো ব্যস্ত হয়ে ওঠে, আমি দেবো তো। তোমরা এত ব্যস্ত হচ্ছ কেন রে বাবা? আমি সব দেবো। আমার যে সময় 1 ঘন্টা বলে আমি 1 ঘন্টা ক্লাস নিয়ে চলে যাবো তা না, আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে লেসন দিয়ে তারপর আমি শেষ করব। এবং তারপরেও যদি তোমরা মনে করো বন্ড ফর্মেশনটা স্যার দেখাবেন, আমি অবশ্যই দেখাবো কীভাবে ক্যাটায়ন অ্যানায়ন ফর্ম করে, ওটা দেখাবো। প্লিজ ইউ সিকিউ ফ্রম চ্যাপ্টার 10। তোমাদের অধৈর্য ধরে গেছে, আমার ধৈর্য আছে, তোমরা অধৈর্য হলে হবে রে বাবা। ওয়েট প্লিজ স্যার, প্লিজ গিভ এ সিকিউ কোশ্চিন 10। আচ্ছা স্যার, ক্লিয়ার? উই আর 65%। আমি না তোমাদের 65%, তোমরা 65% বুঝছো, তাহলে দুইজনের পেলাম, একজন 45% বুঝছে আর একটা 65% বুঝছে। কোথায় 45 কোনটা বোঝো নাই আবার বলো, দরকার আমি আবার এটা শেষ না হওয়া পর্যন্ত আমি যাবো না চ্যাপ্টার 10-এ। জোর করে আমি ফোর্স করে আদায় করছি না, বাট তোমাকে বলতে হবে এটা কোনটা বোঝো নাই। 4টা রিয়াকশনই বুঝছো? পরীক্ষাটা শেষ হয়ে যাক, তারপরে টাইপস অফ কেমিক্যাল রিয়াকশনের উপর আমি একদিন তোমাদের 2 ঘন্টা ক্লাস নেবো দরকার হলে। এবং কোনো একটা রিয়াকশন তুমি পারবে, ফ্লাপও করতে পারবে, যে কোনো টাইপ রিয়াকশন তুমি বলে দিতে পারবে চোখ বুঝে, এবং তুমি সেটা কীভাবে ফ্লাপ করতে এটা পারবে, এইটা আমি তোমাদের কথা দিলাম। এবং 2 ঘন্টা একটা ক্লাস নেবো টাইপস অফ কেমিক্যাল রিয়াকশনের উপরে, এবং ডেফিনেটলি পারবে, কোনো প্রবলেম নাই।
ওকে, এখন দেখো চ্যাপ্টার 10। চ্যাপ্টার 10 হলো অ্যাসিড বেস সল্ট। দেখো অ্যাসিড বেসেস এন্ড সল্টস, অ্যাসিডস বেসেস এন্ড সল্টস, চ্যাপ্টারটার নাম চ্যাপ্টার 10। তোমরা জানো অ্যাসিড কি? অ্যাসিড হলো সবগুলো অ্যাসিড কম্পাউন্ড হয় এবং যার মধ্যে একটা কমন এলিমেন্ট থাকবে, হাইড্রোজেন। অ্যাসিড হলো একটা কম্পাউন্ড যার মধ্যে হাইড্রোজেন অ্যাটম মাস্ট প্রেজেন্ট, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। এখানে আমি 5টা অ্যাসিডের নাম লিখেছি। আচ্ছা, এখন দেখো প্রত্যেকটা কম্পাউন্ডের মধ্যে কিন্তু হাইড্রোজেন প্রেজেন্ট। প্রশ্ন হলো হাইড্রোজেন থাকলেই অ্যাসিড হবে? নো, হাইড্রোজেন থাকলেই অ্যাসিড হবে না। হাইড্রোজেন থাকলেই অ্যাসিড হবে এমন কোনো কথা বলা হয়নি, তবে এই কথা সত্য যে হাইড্রোজেন থাকতেই হবে। দুটো জিনিস বলেছি, হাইড্রোজেন থাকলেই অ্যাসিড বলবো এমন কোনো কথা নেই, তবে এই কথাও সত্য যে হাইড্রোজেন ছাড়া অ্যাসিড হবে না। ওকে, তাহলে হাইড্রোজেন থাকতেই হবে, তাহলে সেটা অ্যাসিড হবে। তাহলে আমি ধরে নিলাম এখানে 5টা কম্পাউন্ড লিখেছি, এগুলো সবগুলো অ্যাসিড। যেমন ওয়াটার, এখানে হাইড্রোজেন আছে বাট নট অ্যাসিড। যেমন অ্যামোনিয়া, এখানে হাইড্রোজেন আছে কিন্তু এটা অ্যাসিড না। যেমন মিথেন, এখানে হাইড্রোজেন আছে কিন্তু অ্যাসিড না। তাহলে স্যার ডিফারেন্সটা কি? এখানে অ্যাসিড হলেই হাইড্রোজেন থাকবে, এটারও হাইড্রোজেন আছে বাট অ্যাসিড না। অ্যাসিড হবে সেইগুলোই যে হাইড্রোজেন কন্টেনিং কম্পাউন্ড, যেখানে পানিতে দিলে, যে সমস্ত অ্যাসিড গুলো যদি পানিতে দিই অর্থাৎ পানির সাথে মিশায়, তাহলে হাইড্রোজেন আয়ন প্রডিউস করবে। হাইড্রোজেন আয়ন প্রডিউস করবে, যেমন সালফিউরিক অ্যাসিড, এটা যদি পানির মধ্যে দিই, অ্যাকোয়াস মানে পানি, তাহলে হাইড্রোজেন প্লাস আর এখানে SO4 মাইনাস। যদি নাইট্রিক অ্যাসিডকে পানি দিই তাহলে এটা তৈরি হবে H প্লাস আর NO3 মাইনাস। যদি ফসফরিক অ্যাসিডকে পানির মধ্যে দিই, অ্যাকোয়াস মানে পানি, তাহলে হবে 3 হাইড্রোজেন প্লাস আর এখানে PO4 3 মাইনাস। তো দেখো অ্যাসিডের একটা জিনিস হলো যে হাইড্রোজেন আয়ন প্রডিউস করতেই হবে, পানির মধ্যে দিলে ভেঙে দিয়ে হাইড্রোজেন আয়ন প্রডিউস করবে, 1 নাম্বার। এগুলো করে না, তাই এদেরকে অ্যাসিড বলবো না। নাম্বার 2 হলো এরা কি করে, ব্লু লিটমাসকে one or more replaceable hydrogen atom and gives the hydrogen ion in aqueous solution and turns blue litmus to red is called acid. অথবা যদি বলো the compounds which contain hydrogen atom and reacts with acid to produce salt and water, হ্যাঁ definitely correct. আবার কেউ যদি বলে the compounds which contain one or more replaceable hydrogen atom and that are, আমরা পড়েছিলাম যখন আমরা কলেজে পড়তাম তখন এটা পড়েছি, the compounds which contain one or more replaceable hydrogen atom that are replaced by metal or metal like radical to produce salt and hydrogen gas. আমরা যখন পড়েছিলাম তখন আমাদের বইতে এটা লেখা ছিল, the compounds which contain one or more replaceable hydrogen atom that are replaced by metal or metal like radical to produce salt and hydrogen gas are called acid. তোমরা লিখবা the compounds which contain hydrogen atom gives hydrogen ion in aqueous solution and turns blue litmus to red, or the compounds which contain hydrogen atom and reacts with acid to produce salt and water. যেটা তুমি পারো সেটা লিখে দিও, কোনো সমস্যা নেই। the level of class 8. ওকে, তাহলে অ্যাসিড আমরা বুঝলাম। 2 নাম্বার হলো বেস। আমি শুধু বুঝিয়েই 3টা জিনিস বুঝিয়ে দিয়েই আমি তোমাদেরকে একটা ক্রিয়েটিভ কোশ্চেন দেব। দেখো যদি বলা হয় বেস কাকে বলে, বেস হলো মেটালের অক্সাইড, মেটালিক অক্সাইড or হাইড্রোক্সাইড। মেটালিক অক্সাইড or হাইড্রোক্সাইড কে বেস বলে। যেমন আমি 3-4টা মেটালের নাম লিখি, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, 5টা মেটাল লিখলাম। এর অক্সাইড যদি লিখি তাহলে সোডিয়াম অক্সাইড, সোডিয়ামের ভ্যালেন্সি 1, অক্সিজেনের 2, পটাশিয়াম অক্সাইড K2O, ক্যালসিয়াম অক্সাইড CaO, বোথ ভ্যালেন্সি 2 2, অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি 3, অক্সিজেনের 2, তাহলে Al2O3, জিঙ্কের ভ্যালেন্সি 2, অক্সিজেনের O, তাহলে এগুলো সব মেটালিক অক্সাইড। যদি হাইড্রোক্সাইড লিখি তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড ভ্যালেন্সি 1 1, ক্যালসিয়াম ভ্যালেন্সি 2, হাইড্রোক্সাইডের 1, তাই এরকম হলো। অ্যালুমিনিয়াম ভ্যালেন্সি 3, হাইড্রোক্সাইডের 1, তাই এরকম হলো। আর এখানে জিঙ্কের ভ্যালেন্সি 2, হাইড্রোক্সাইডের 1, তাই এরকম হলো। তাহলে এটা হলো মেটালিক অক্সাইড আর এগুলো হলো মেটালিক হাইড্রোক্সাইড। সবগুলোকে বলা হয় বেস। মেটালের অক্সাইড আর হাইড্রোক্সাইড which reacts with acid to produce salt and water, এটা দিয়ে দিবা।
যদি এরা অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে তাহলে সল্ট এন্ড ওয়াটার প্রডিউসড হয়ে যায়। তাহলে মেটালিক অক্সাইড অর হাইড্রোক্সাইড হুইচ রিঅ্যাক্টস উইথ অ্যাসিড টু প্রডিউস সল্ট এন্ড ওয়াটার, ইট ইজ এ কারেক্ট। অথবা সবচেয়ে ভালো হয় বেস তো কখনো ডিসলভ হয় না, আর যদি বেসগুলো পানিতে ডিসলভ হয়ে যায় তখন সেই সমস্ত বেসগুলোকে অ্যালকালি বলবো। তাহলে আমরা যদি বলি হোয়াট ইজ বেস, আমরা বলবো মেটালিক অক্সাইডস অর হাইড্রোক্সাইডস হুইচ রিঅ্যাক্টস উইথ অ্যাসিড টু প্রডিউস সল্ট এন্ড ওয়াটার আর কল্ড বেস। আর যদি বলা হয় অ্যালকালি কারা, অ্যালকালি হলো দোজ বেসেস which are dissolved into water and produce hydroxyl ion and reacts with acid to produce salt and water. অর্থাৎ যে সমস্ত বেসগুলো যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড যদি পানির মধ্যে দিয়ে দাও তাহলে পানির মধ্যে দিলে কি হবে জানো, এটা ডিসলভ হয়ে যাবে, অ্যাকুয়াস সলিউশনে ডিসলভ হয়ে যাবে, ভেঙে গিয়ে সোডিয়াম প্লাস আর OH মাইনাস এটা ডোনেট করবে। অল অ্যালকালিস ডোনেট OH ion in aqueous solution. All alkalis donate OH ion in aqueous solution. আরেকটা হলো কি, এটা রেড লিটমাস কে ব্লু করে, রেড লিটমাস কে টার্ন করে ব্লুতে টার্ন করে। অর্থাৎ রেড লিটমাস পেপার যদি এই সলিউশনে দিয়ে যদি টার্ন করে ব্লু তাহলে বুঝতে হবে এটা আমাদের অ্যালকালি। অর্থাৎ the bases which are dissolved into water and produce hydroxyl ion and reacts with acid to produce salt and water. এখন একটা মজার ঘটনা হলো যে স্যার কি করে বুঝবো, আপনি বুঝলেন এখানে এটা ডিসলভ হয়, আমরা কোনটা বুঝবো? যদি আমাকে দেওয়া হয় জিঙ্ক হাইড্রোক্সাইড, স্যার এটা অ্যালকালি ফর্ম করে না করে না, আমরা কি করে বুঝবো স্যার? আপনি না জানেন, আপনি স্যার, কিন্তু আমরা কি করে বুঝবো কোনটা ডিসলভ করে আর করে না? ওকে, আমি বলি কোনো জিনিসই মুখস্থ নাই, প্রত্যেকটার একটা লজিক আছে, কোনটা ডিসলভ হবে আর কোনটা ডিসলভ হবে না। আমি তোমাদেরকে একটা ছোট্ট করে একটা জিনিস দিই, তাহলে তুমি ডেফিনেটলি পারবে। দেখো পিরিয়ডিক টেবিল 9 কি শিখবা, এটা 1 নাম্বার গ্রুপ আর এটা 2 নাম্বার গ্রুপ। 1 নাম্বার গ্রুপের এলিমেন্ট হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। 2 নম্বরে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এই কয়টা এলিমেন্ট মনে রাখবা, তার মধ্যে তোমার দরকার নেই ফর ক্লাস 8 এর জন্য এই কয়টা বাদ দাও, কিন্তু আমরা প্রশ্ন দেব না। এই 6টা যেহেতু এইগুলো তোমার বোর্ডের বইয়ের মধ্যে আছে, তুমি এই 6টা এলিমেন্টস এর নাম মনে রাখবে। কি কি? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। এই 6টা মেটালের অক্সাইড আর হাইড্রোক্সাইড পানিতে ডিসলভ হয়। এই 6টা মেটালের অক্সাইড এবং হাইড্রোক্সাইড পানিতে ডিসলভ হয়, তাই এরা অ্যালকালি প্রোডিউস করে, এইগুলোর বাইরে তারা অ্যালকালি প্রোডিউস করে না। তাহলে আসা যায় স্যার এটা কি, যেমন লিথিয়াম অক্সাইড, লিথিয়াম অক্সাইড এটা কি অ্যালকালি ফর্ম করে? হ্যাঁ, পানিতে মিশালেই লিথিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়ে যাবে এবং এটা অ্যালকালি। তাহলে লিথিয়াম হাইড্রোক্সাইড ইজ অ্যালকালি, ইয়েস। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ইজ ইট অ্যালকালি? ইয়েস। Calcium hydroxide is it alkali? Yes. Potassium hydroxide is it alkali? Yes. Aluminium hydroxide is it alkali? No, কারণ দেখো এখানে অ্যালুমিনিয়াম নাই। Zinc hydroxide it is a alkali? No, কেন? স্যার জিঙ্ক তো এর মধ্যে নাই। যদি বলা হয় ferrous hydroxide it is a alkali? No স্যার, কারণ এর মধ্যে নাই। তাহলে আমরা মেটালের অক্সাইড আর হাইড্রোক্সাইডকে বেস বলি। এই বেসের মধ্যে যে সমস্ত বেসগুলো পানিতে ডিসলভ হয় তারাই অ্যালকালি। তাহলে ডিসলভ হয় কারা কারা, কোন মেটালের অক্সাইড? এই 6টা মেটালটা মনে রাখবা। অ্যাকচুয়ালি সবগুলোই হয়, সব যদি মনে রাখতে পারো ইট ইজ এ ভেরি বেটার। তবে অ্যাটলিস্ট তোমাকে এই 6টা এলিমেন্টস এর মেটালের অক্সাইড আর হাইড্রোক্সাইড পানিতে ডিসলভ হবে। ওকে, তাহলে আমরা বেস আর অ্যালকালি বুঝলাম। এখন আমরা চলে যাই আরেকটা জিনিস, সল্ট কি? সল্ট হলো একটা নিউট্রাল সাবস্টেন্স। যেমন সল্ট, salt is a neutral substance which is produced by the reaction of acid and base. Salt is a neutral substance which is produced by the reaction of acid and base is called salt. Okay, আমি তোমাদের একটা ক্রিয়েটিভ প্রশ্ন দেব এখন। এই ক্রিয়েটিভ প্রশ্নটি আমি সলভ করে দেব। ওকে, আমরা আসি ক্রিয়েটিভ কোশ্চেনটা সবাই আমরা লিখি। দেখো, মনে করো একটা বক্সের মধ্যে আমি অনেকগুলো কম্পাউন্ড আমি তোমাদেরকে দিলাম। ধরে নাও সোডিয়াম সালফেট, H2SO4, CH3COOH, তারপরে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তারপরে জিঙ্ক হাইড্রোক্সাইড, নাইট্রিক HNO3, সিলভার ক্লোরাইড,
মনে করো এতগুলো কম্পাউন্ড দিয়ে একটা স্টেম দেওয়া থাকলো। এখন যদি আমি বলি কোশ্চেন নাম্বার এ, হোয়াট ইজ অ্যাসিড or base or alkali or antacid? দেখো কোশ্চেন নাম্বার এ যে কোনো একটা থাকতে পারে। নাম্বার বি, what happened when sulfuric acid reacts with calcium hydroxide? Number C, prove that all are base but all bases are not alkali. আসলে এটা সেটা আমাদের এর সাথে রিলেটেড হতে হয়। তুমি এরকম বলতে পারো, আচ্ছা যাক আমি লিখেছি যেটা সেটাই থাক। ডি নাম্বার লেখো, সর্ট আউট করো এখানে অ্যাসিড, বেসেস, অ্যালকালি and salts are separated from the stem, but separates the acid, base and salts with logic. বলো acid, bases, alkali and salts are separated from the stem, but separate the compounds of acid, bases and alkali with logic. এই হলো আমাদের কোশ্চেন। এখন যদি এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে তাহলে এখন বলো এক নাম্বার কোশ্চেনটা সবাই পারবে কিনা। প্লিজ, স্টুডেন্ট সংখ্যা এখন 70 তে নেমে আসছে। ওকে, কোনো প্রবলেম নাই। দেখো যারা থাকবে তারা গেইন করবে। ওকে দেখো, আর 10 মিনিটস লাগবে, প্লিজ আমার সাথে থাকো। আর তারপরে যদি তোমরা কেউ থাকতে চাও যে বন্ড ফর্মেশন কি, তাহলেও আমি তোমাদেরকে দেখাবো, সমস্যা নাই। এখন আসো, স্যার এ পারবো। আচ্ছা অ্যান্টাসিড কি? হোয়াট ইজ কল্ড অ্যান্টাসিড? যদি বলা হয় অ্যান্টাসিড কি, অ্যান্টাসিড ইজ এ মেডিসিন। কেউ যদি লেখে অ্যান্টাসিড ইজ এ মেডিসিন, এখন তাকে আমি মার্কস দেবো না? কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট অফ chemistry, you are a student of chemistry, so you have to write the antacid is a medicine which is the combination of magnesium hydroxide and aluminum hydroxide. Antacid is a medicine which is the combination of aluminum hydroxide, aluminum hydroxide and magnesium hydroxide mixture. The mixture of aluminum hydroxide and magnesium hydroxide, it is a base. এই বেজের মধ্যে এটা হলো অ্যালকালি আর এটা হলো আমাদের অল অ্যালকালিজ আর বেস, ইট ইজ অলসো বেস, আর এটা হলো বেস, এটা অ্যালকালি ফর্ম করে না। তাহলে অ্যান্টাসিড ইজ এ মেডিসিন which is the combination of two bases like magnesium hydroxide and aluminum hydroxide. What is base? Alkali, antacid, acid. তিনটাই পারবা। ওকে, এক নাম্বার ডান। What happened when sulfuric acid reacts with calcium hydroxide? তো আমরা একটু দেখে আসি। সালফিউরিক অ্যাসিড আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, দেখো এখানে একটা অ্যালকালি আর এখানে একটা অ্যাসিড, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটা যদি সালফিউরিক অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে তখন কি হয় দেখো, আমি বলেছিলাম রিঅ্যাকশনের সময় অ্যাসিড থেকে হাইড্রোজেন আসে আর অ্যালকালি আর বেস থেকে OH আসে, এসে মিলে কি হয় ওয়াটার প্রোডিউস করে, বাকিটা কি পড়ে থাকে ক্যালসিয়াম আর সালফেট, তাহলে লাগিয়ে দাও ক্যালসিয়াম সালফেট, বোথ ভ্যালেন্সি 2 দ্যাট ইজ দ্য কারেক্ট ফর্মুলা। কোনো রিঅ্যাকশন মুখস্থ নেই আমার কাছে তোমার কোনো রিঅ্যাকশন মুখস্থ করা লাগবে না, যত টাফ রিঅ্যাকশনই হোক না কেন। রিঅ্যাকশন মুখস্থ করে কখনো রিঅ্যাকশন ঠিক করা যায় না, কিছু এক্সেপশনাল জিনিস আছে সেগুলো একটু মুখস্থ করতে হয়, বাট মোস্টলি তোমার জানা। এখানে দেখো সালফিউরিক অ্যাসিড আর অ্যালকালি যখন রিঅ্যাক্ট করে তখন অ্যাসিড থেকে হাইড্রোজেন আসে আর অ্যালকালি থেকে OH আসে, মিলে তারা ওয়াটার ফর্ম করে, বাকিটা পড়ে থাকে। এবং আরেকটা জিনিস মনে রাখবা, সবসময় অ্যালকালিটা আগে লিখবা, অ্যাসিডটা পরে লিখবা, তাহলে তোমার জন্য ক্লিয়ার হবে, রাইট? তাহলে আমাদের যদি বলা হয় হোয়াট হ্যাপেন when sulfuric acid reacts with calcium hydroxide,
রিঅ্যাকশন একটা কমন জিনিস, ড্যাশ রিঅ্যাক্টস উইথ ড্যাশ ইন প্রেজেন্স অফ ড্যাশ টু প্রডিউস ড্যাশ অ্যান্ড ড্যাশ। ল্যাঙ্গুয়েজ একটা, ড্যাশ রিঅ্যাক্টস উইথ ড্যাশ ইন প্রেজেন্স অফ ড্যাশ টু প্রডিউস ড্যাশ অ্যান্ড ড্যাশ। দেখো, here calcium hydroxide reacts with sulfuric acid to produce calcium sulfate salt and water. The reaction is given below. Done. কিভাবে লিখবো? এইভাবে লিখবো, 2 মার্কস হয়ে গেল। আমরা কি লিখবো? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড reacts with sulfuric acid to produce by the neutralization reaction to produce calcium sulfate salt and water. তাহলে আমাদের রিঅ্যাকশন বিটা ডান। সি নাম্বার দেখো, prove that all alkalis are base but all bases are not alkali. এই কোশ্চেনের আনসারটা আমি একটু তোমাদেরকে দেখাই। প্রথমে অ্যালকালি এবং বেজের ডেফিনিশন, হাউ টু রাইট। প্রথমে অ্যালকালি ডেফিনিশন লিখবে, বেজের ডেফিনিশন লিখবে। লেখার পরে দুইটা কম্পাউন্ড দিয়ে দেখাবে, যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর এখানে বলবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। বলবে যে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনিশন অফ বেস, this is the metallic hydroxide, aluminum hydroxide, and it is a calcium hydroxide, so these two are bases. These two are the bases, but here the according to the definition of alkali, aluminum hydroxide is not a alkali because it not dissolve into the water, so it doesn't form the alkali. That is why these bases is not alkali, and this is a base also, and it is a alkali also because it is dissolved in water. So these bases is dissolved in water, so this is the alkali, and this is also base. And this is the base, but this is not alkali. That's why all bases are not alkali, but all alkalis are base. এই एग्जांपल দিয়ে তোমাকে এক্সপ্লেইন করতে হবে। বলতে হবে মেটালের অক্সাইড আর হাইড্রোক্সাইড হলেই বেস হয়, তাহলে এখানে দুটোই বেস। আবার এখানে এটা অ্যালকালি, কারণ এটা পানিতে ডিসলভ হয়, তাহলে এটা অ্যালকালি এবং বেস বোথ, তাহলে এটা all alkalis are base because এটা metallic hydroxide. So it is a base and alkali both. So all alkalis are base. But these both are bases, but these two are not dissolved into water. Only this is dissolved in water, but that was not. এবং এটা আমাদের dissolve হবে না, that's why it's not make a alkali. That is why all bases are not alkali. এইভাবে প্রথমে ডেফিনিশন দিবা, বেজের ডেফিনিশন, অ্যালকালি ডেফিনিশন দিবা, এক্সাম্পল দিবা, পরে আমি যে একটা প্যারাতে কথা বললাম এই প্যারাটা তোমাদেরকে লিখতে হবে, রাইট? ওকে, এখন আসো লাস্ট এটা আমরা সেগমেন্ট করে দেব, যে আমরা আইডেন্টিফাই করে নেব কোনটা অ্যাসিড এবং কোনটা বেস। কোশ্চেন নাম্বার ডি এর आंसर, কোশ্চেন নাম্বার ডি এর आंसर আপনি সেটা বলো, সেটা তোমরা ক্লিয়ার হয়েছো, সেটা বুঝতে পেরেছো? সি নাম্বার কোশ্চেনটা কি তোমরা বুঝতে পেরেছো? সরি বাবা, আজকে আমি তোমাদের কমেন্টস দেখতে পারিনি, কারণ আমি তোমাদের শুধু বোঝানো তালে আছি এবং তোমাদের যে মাঝে মধ্যে কমেন্টস দেখবো সেটার স্কোপ আমার হয়নি। স্যার বুঝি নাই, এখন লিখছে একজন বুঝি নাই। আচ্ছা, কোনটা বোঝো নাই? যে এটা অল অ্যালকালিজ আর বেস। ওহো, দেখো আমি একটা কমেন্টস দেখলাম বুঝিনি। প্রথমে সি নাম্বার কোশ্চেন আসলে প্রথমে অ্যালকালি ডেফিনেশন লিখবে, অ্যালকালি ডেফিনেশন লিখবে, এটা ডেফিনেশন অ্যালকালি, অ্যালকালি ডেফিনেশন লিখবে, তারপরে বেজের ডেফিনেশন লিখবে, বেজের ডেফিনেশন লিখবে, লিখে एग्जांपल দুটো সিলেক্ট করবে, যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড লিখবে আর একটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লিখো। লেখার পরে বলবে these two are the hydroxides of metal. It is the aluminum hydroxide, it is a metallic hydroxide, it is a metallic hydroxide. So these two are bases, but between the two calcium hydroxide is a alkali because it is dissolved in water, so it is a alkali, and it is also a base because it is a metallic hydroxide. That's why all alkalis are base, and this is base also, but this base is not alkali because this aluminum hydroxide is not dissolved into water. That's why these bases are not dissolved into water. That is why it is not alkali. So we can say all bases, এই দুটোর মধ্যে এই বেসটা অ্যালকালি ফর্ম করেনি, কিন্তু এই অ্যালকালিটা অবশ্যই এটা একটা বেস। That is why all alkalis are base, but all bases are not alkali. কথা ক্লিয়ার? এবার বুঝছো? আমি একটা কমেন্টস দেখতে গেলাম, বললো স্যার বুঝিনি, আমি আবার বুঝিয়ে দিলাম। এখন বলো ক্লিয়ার হয়েছো? স্টুডেন্ট ড্রপ করছে কেন সবাই? আচ্ছা ওকে, আরেকটা জিনিস লাস্ট কথাটা বলে দিই, তোমরা প্লিজ আর 2 মিনিট থাকো। আমি জানি তোমাদের অনেক কষ্ট হচ্ছে,
তারপরে প্লিজ ওয়েট ফর ফিউ মিনিটস, প্লিজ যেও না কেউ। দেখো ক্লিয়ার হয়ে গেছে, দেখো। আচ্ছা এখানে দেখো আইডেন্টিফাই করো এটা কি বলো তো, সোডিয়াম সালফেট, এটা একটা সল্ট, তাহলে এখানে লিখলাম সল্ট। প্রথমে চারটা ঘর করবে, কোনটা অ্যাসিড, বেস, অ্যালকালি, সল্ট। দেখো এটা সল্ট, এটা কি অ্যাসিড, আচ্ছা এটা কি, এটাও অ্যাসিড, অ্যাসিড, এটা কি, এটা হলো বেস বা অ্যালকালি। তুমি এটা বেস অথবা অ্যালকালি দুটো লিখতে পারো, অ্যালকালি, অ্যালকালি, কারণ সমস্ত অ্যালকালি গুলো বেস। এটা কি, এটা বেস, এটা বেস, এটা কি, এটা অ্যাসিড, তোরা ঘর করবে আলাদা। তারপর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা লিখবে বেস, এটা বেস। তারপর এটা লিখবে কি, এটা সল্ট। তাহলে প্রথমে কি লিখবে জানো, প্রথমে লিখবে এইভাবে আনসারটা প্রিপেয়ার করবে। প্রথমে লিখবে অ্যাসিড, অ্যাসিডের ডেফিনেশন লিখবে, অ্যাসিড গুলো সাজাবে। প্রত্যেক অ্যাসিড কয়টা হয়েছে, একটা, দুইটা, তিনটা, এই তিনটা হয়েছে অ্যাসিড, তিনটা লিখবে। থ্রি আর অ্যাসিড বিকজ these are acid because they are present in hydrogen atom and it turns blue litmus to red and give hydrogen ion in aqueous solution। এই কথাটা দিলে ভালো হয়। প্রথমে ডেফিনেশন লিখবে, আইডেন্টিফিকেশন লিখবে তিনটা অ্যাসিড এবং এদের বলবে এটা gives hydrogen ion in aqueous solution, তিনটা ক্যারেক্টারিস্টিক লিখবে। it gives hydrogen ion in aqueous solution, it turns blue litmus to red and it reacts with acid to produce salt and water। ব্যাস তিনটা লিখে দিবে। তারপরে লিখবে বেসেস, বেসের কথা লিখে বলবে যে এখানে বেস কোনটা, বলবে বেসের ডেফিনেশন দিবে, দেওয়ার পরে লিখবে এখানে জিঙ্ক হাইড্রোক্সাইড একটা বেস, তারপর লিখবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড একটা বেস, এবং বেস লেখার পরে ডেফিনেশন লেখার পর আইডেন্টিফাই করবে এবং বলবে দিস আর দ্য বেস এবং দিস ইজ দ্য মেটালিক হাইড্রোক্সাইড অর অক্সাইড, দিস ইজ দ্য মেটালিক হাইড্রোক্সাইড এন্ড ইট ইজ নট ডিসলভড ইন ওয়াটার, সো দিস ইজ এ বেস। তারপর লিখবে অ্যালকালি, অ্যালকালি এখানে একটাই আছে, বলবে ইট ইজ এ অ্যালকালি ডেফিনেশন দিবে এবং বলবে ইট ইজ এ অ্যালকালি বিকজ ইট গিভস হাইড্রোক্সিল আয়ন। কারণ অ্যাকুয়াস সলিউশনে কি হয়, অ্যাকুয়াস সলিউশনে এটা ভেঙে যে ক্যালসিয়াম প্লাস 2 প্লাস আর OH মাইনাস এটা তৈরি হয়, নাম্বার 1। নাম্বার 2 হলো ইট টার্নস রেড লিটমাস টু ব্লু, নাম্বার 3 হলো রেড লিটমাস টু ব্লু, আর নাম্বার 3 হলো যে এটা রিঅ্যাক্ট করে অ্যাসিডের সাথে টু প্রোডিউস সল্ট এন্ড ওয়াটার। বলে দিবে এই তিনটা কথা, প্রত্যেককে তিনটা করে ক্যারেক্টারিস্টিক্স লিখবে। নাম্বার ডি হলো যে সল্ট, কোনটা সল্ট, এই একটা সল্ট আর এই একটা সল্ট। বলতে হবে এটা সল্ট কেন, সল্ট কেন, সল্টের ডেফিনিশন ইজ এ নিউট্রাল সাবস্টেন্স হুইচ ইজ প্রোডিউসড বাই দ্য রিঅ্যাকশন অফ অ্যাসিড এন্ড বেস। তাহলে দেখো তো এটা আবার রিঅ্যাকশন দিয়ে দেখাতে হবে, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে সোডিয়াম আছে না, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকালি থেকে এসেছে, আর এটা কোথা থেকে, সালফিউরিক অ্যাসিড থেকে এসেছে। তাহলে এখানে রিঅ্যাকশনে লিখে দিবে এই দুটো মিলে সল্ট তৈরি, ওয়াটার তৈরি হয়ে যায়, আর এখানে তৈরি হয় সোডিয়াম সালফেট Na2SO4, সোডিয়াম সালফেট সল্ট তৈরি হয়ে যায়। তো সিলভার ক্লোরাইড, তাহলে এটা সিলভার হাইড্রোক্সাইড থেকে এসেছে, তাহলে সিলভার হাইড্রোক্সাইড, আর এখানে ক্লোরাইড সল্ট, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে এসেছে, এসে এই পার্টটা মিলে এটা সল্ট ওয়াটার তৈরি হয়েছে, বাকিটা তৈরি হয়েছে কোথায়, সিলভার ক্লোরাইড। এইভাবে যদি বলে দাও তাহলে ইট ইজ বেটার এবং 4 পাওয়া। এই হলো সিকিউ। এখন যেহেতু তোমাদের ধৈর্য দেখছি না, আমার কোনো অধৈর্যের কিছু নাই, এখন যদি আমাকে বলো আরো 3 ঘন্টা ক্লাস থেকে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু তোমাদের আমি বন্ড ফর্মেশন তবে থাক, এটা একদিনে এত হতে গেলে মানে ইনডাইজেশন হবে। তোমরা যেই 3টা সিকিউ আমি যে দেখালাম এবং আনুষঙ্গিক জিনিসগুলো বুঝিয়ে তারপরে আমি তোমাদের সিকিউ দিলাম। এখন বলো তোমরা কতটুকু ক্লিয়ার, কতটুকু অ্যাবজর্ব করতে পেরেছো, প্লিজ আমাকে জানাও। এবং এখন কোনো কিছু প্রবলেম থাকলে আমাকে বলো, আমি 1-2 মিনিটের মধ্যেই আমি তোমাদের কাছে শুনে আমি তোমাদের ইয়ে করে দেব। রিপ্লাই দেখছি তোমাদের, প্লিজ আমাকে জানাও। আমি কোনো কমেন্টস পাইনি এখনো পর্যন্ত, 1 মিনিট হয়ে গেল, সব রিপ্লাই, কি সে রিপ্লাই দেখি। স্যার ডি এগেন প্লিজ, আল্লাহ হাফিজ স্যার। স্যার 30 মিনিটস ক্লাস নেন না, আমি রেডি, তুমি একজন বললে অন্যরা তো বিরক্ত হবে রে বাবা। আগে পরীক্ষাটা হয়ে যাক তারপরে নেব। স্যার চ্যাপ্টার 9
ভোল্টমিটার অ্যামিটার। আচ্ছা, ও আমাকে একটা পোস্ট দিয়েছিল বা ওখানে আমাকে ফোন করেছিল, স্যার অ্যামিটার ভোল্টমিটার একটু বোঝাতে। তোমরা যারা একটু অ্যামিটার ভোল্টমিটার আর হচ্ছে গিয়ে ফিউজ এখন না বললে তো ওদের একটু মনটা খারাপ হয়। অ্যামিটার হলো একটা ইনস্ট্রুমেন্টস, অ্যামিটার হলো একটা ইনস্ট্রুমেন্টস হুইচ ইজ ইউজড টু মেজার দ্য ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট। অ্যামিটার ইজ এ ইলেকট্রিক্যাল ডিভাইস অর ইনস্ট্রুমেন্টস হুইচ ইজ ইউজড টু মেজার দ্য ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট। অ্যামিটারের মধ্যে আমাদের একটা মুভিং কয়েল গ্যালভানোমিটার থাকে এবং সেটা ক্যালিব্রেট করে লেখা থাকে কি আমাদের অ্যামিটার, মিলি অ্যামিটার, ভোল্ট অ্যামিটার থাকে, একটা আমাদের নিডল থাকে, সেটা দিয়ে আমরা কি পোটেনশিয়াল ডিফারেন্স মেজার ফ্লো অফ কারেন্ট মেজার করে থাকি। এর দুইটা পার্ট থাকে, একটা পার্ট হলো রেড মার্ক করা, এটা পজিটিভ পার্ট, এটা ব্ল্যাক মার্ক করা, সেটা নেগেটিভ পার্ট। এই পজিটিভ পার্টটা ব্যাটারির পজিটিভ পার্টের সাথে কানেক্ট করতে হয়, পজিটিভ পার্টের সাথে ব্যাটারির পজিটিভ পার্ট কানেক্ট করতে হয়, আর নেগেটিভ পার্টটা ব্যাটারির নেগেটিভ এন্ডের সাথে কানেক্ট করতে হয়। এই হলো অ্যামিটার। আর অ্যামিটারে কি করা হয়, এটা সিরিজ কানেকশনে কানেক্ট করতে হয়। অ্যামিটার সিরিজ কানেকশনে কানেক্ট করতে হয়। অ্যামিটার ইজ কানেক্টেড ইন সিরিজ কানেকশনে কানেক্ট করতে হয়। তাহলে অ্যামিটার ইজ ইনস্ট্রুমেন্টস হুইচ ইজ ইউজড টু মেজার দ্য ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট। অ্যামিটার একটা মিলি অ্যাম্পিয়ারের এর মধ্যে একটা মুভিং কয়েল গ্যালভানোমিটার থাকে, এখানে একটা নিডল থাকে, সেটা দিয়ে আমরা কি করে ক্যালিব্রেট করা থাকে অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ারে, এটা একটা নিডল থাকে, সেটা দিয়ে কি আমরা মেজার করি ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট। এটা কিসে কানেক্ট করা হয়, সিরিজ কানেকশনে কানেক্ট করা হয়। এখানে দুটো পয়েন্ট থাকে, একটা ব্ল্যাক এন্ড, একটা রেড এন্ড। রেড এন্ডটা পজিটিভ মার্ক আর ব্ল্যাক এন্ডটা নেগেটিভ এন্ড। যখন আমরা ব্যাটারির সাথে কানেক্ট করি তখন পজিটিভ টু পজিটিভ, নেগেটিভ টু নেগেটিভ। আমার ক্লাসে মনে হয় একটু ভুল বলেছিলাম, বইতে আগের বইতে ভুল ছিল, পজিটিভ টু নেগেটিভ ছিল, নেগেটিভ টু পজিটিভ, বাট এটা রিভার্স হয়ে যায়। সেই ক্ষেত্রে পজিটিভ টু পজিটিভ, নেগেটিভ টু নেগেটিভে কানেক্ট করা হয়। ওকে, এটা গেল আমাদের অ্যামিটার। আর ভোল্টমিটার কি, ভোল্টমিটার হলো একটা ইনস্ট্রুমেন্টস, ভোল্টমিটার হলো একটা ইনস্ট্রুমেন্টস যেটা ইউজ করা হয় to measure the flow potential difference between the two ends. Voltmeter is the instrument which is used to measure the flow of electric which is measured to measure the potential difference between the two ends, which is measured the potential difference between the two ends or voltage difference measure করা হয়। Voltmeter is the instrument which is used to measure the potential difference between the two ends. ভোল্টমিটারটা প্যারালাল কানেকশনে কানেক্ট করা হয়, প্যারালালি কানেক্ট করা হয়। ভোল্টমিটারের আমাদের দুটো এন্ড থাকে, একটা পজিটিভ এন্ড আর নেগেটিভ এন্ড, পজিটিভ রেড এন্ড, নেগেটিভ ব্ল্যাক এন্ড। এটা পজিটিভ এন্ডকে আমরা ব্যাটারির পজিটিভ এন্ডের সাথে, নেগেটিভ এন্ডকে ব্যাটারির নেগেটিভ এন্ডের সাথে কানেক্ট করি। আর এটা আমাদের সিরিজ কানেকশনে কানেক্ট করা থাকে। এর মধ্যে মুভিং কয়েল গ্যালভানোমিটার থাকে, এর মধ্যে আমাদের নিডল থাকে এবং ক্যালিব্রেট করা থাকে ভোল্টমিটার, মিলি ভোল্ট এরকম থাকে, এবং তার সাহায্যে আমরা পোটেনশিয়াল ডিফারেন্স মেজার করতে পারি। দ্যাট ইজ দ্য ভোল্টমিটার। আর একটা হলো ফিউজ। ফিউজ কি, ফিউজ হলো the special arrangement of the alloy of tin and lead is called fuse. Tin and lead, এই tin and lead কি alloy তৈরি করা হয়। alloy মানে কি, the mixture of two or more metals। এখানে টিন একটা মেটাল আর lead একটা মেটাল, এটাকে নিয়ে হিট করলাম, হিট করে গলালাম, গলিয়ে মেল্ট করে ভালো করে হোমোজিনিয়াস মিক্সচার করলাম। স্পেশাল অ্যারেঞ্জমেন্ট অফ দ্য alloy of tin and lead, এবং এটা থিন ওয়্যার। তাহলে আমরা বলবো ফিউজ ইজ এ থিন ওয়্যার which is the special arrangement of the alloy of tin and lead। মনে থাকবে? স্যার অনেক ফাস্ট বলছে, আসলে তোমরা তাড়াহুড়া করছো, তোমরা চলে যাচ্ছ, তাহলে তো আমাদের মনটা খারাপ হয়ে যায়। তাড়াহুড়া না করে কি করবো বলো। তাহলে এটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থিন ওয়্যার হুইচ ইজ দ্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট অফ দ্য অ্যালয় অফ টিন এন্ড lead, এটাকে বলা হয় আমাদের ফিউজ। ফিউজ কোথায় ইউজ করা হয়, আমরা যে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস ইউজ করি, কিভাবে কানেক্ট করা হয়, এটা সিরিজে কানেক্ট করা হয়। কেন সিরিজে, কারণ জানো সিরিজের একটা যদি কোনো স্পয়েল হয়ে যায় পুরো সার্কিটটা গোজ অফ। তো কোনো সার্কিটের মেন সার্কিটের আগে ফিউজটা ইউজ করে থাকি। অনেক সময় 5 অ্যাম্পিয়ার ফিউজ, 10 অ্যাম্পিয়ার ফিউজ। যদি মোর দ্যান 10 অ্যাম্পিয়ার ফিউজ মানে কি, মোর দ্যান 10 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে ফিউজটা আগে ফিউজড হয়ে যাবে, মেল্ট হয়ে যাবে, বার্ন হয়ে যাবে, সো দ্যাট ওই যে ডিভাইসটা ওটা আমাদের সেফ থাকবে। কারণ ওই ডিভাইসে 10 অ্যাম্পিয়ার উপরে কারেন্ট গেলে ওই ডিভাইসটা নষ্ট হয়ে যাবে। তো তার আগে যদি 10 অ্যাম্পিয়ার ফিউজ লাগায়, তাহলে যদি মোর দ্যান 10 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তাহলে ফিউজটা ফিউজ হয়ে গেলে তাহলে ওর মধ্যে তো ওই সার্কিটের মেন সার্কিটে তার 11 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে না, কারণ আগেই এটা ফিউজ হয়ে গেছে। সো টু সেভ আওয়ার দ্য ইলেকট্রিক্যাল ডিভাইস, তাহলে এই জন্য আমরা ফিউজ লাগিয়ে থাকি। সো দিস ইজ অল অ্যাবাউট। আমি তোমাদেরকে অনেক সময় নিলাম, সরি তোমরা কেউ যদি ডিস্টার্ব ফিল করো। আমি তোমাদেরকে চেষ্টা করেছি এবং আমি আরো মনে করেছিলাম যে বন্ড ফর্মেশন আসলে একদিনে তার 3টা ক্লাস, 3টা চ্যাপ্টারের সমস্ত কিছু শেখানো যায় না। তারপরে আমার অনেক ফাস্ট বলতে হয়েছে, অনেক জিনিস আনুষঙ্গিক বুঝিয়ে নিয়ে তারপর তোমাদেরকে ক্রিয়েটিভ জিনিস দিয়ে আমার বোঝাতে হয়েছে। সরি তোমরা যদি কেউ ইয়ে করে থাকো, কারণ আমি তোমাদের কষ্ট দিতে চাই না। তো আজকে এই পর্যন্ত, এবং তোমরা কালকে পরীক্ষা দিয়ে পারলে আমাকে একটু জানাবে, আমি খুশি হব যে প্রশ্ন পেরেছো কিনা, কেমন করলে
আমি খুশি হব। আর রিয়েলি আমি তোমাদের ক্লাসটা নিয়ে খুব এনজয় ফিল করলাম এবং আমার কাছে খুব ভালো লেগেছে। আমি জানি না সবাই ঠিক মতো বুঝতে পেরেছো কিনা, হয়তো আমি আজকে কমেন্টস দেখার মতো আমার সময়টা পাইনি, কারণ আমার তাড়াহুড়া ছিল যে কোশ্চেনগুলো সলভ করতে হবে, প্রশ্নগুলো বলতে হবে, জিনিসগুলো বোঝাতে হবে। তো যদি কারোর কমেন্টসে কোনো রিপ্লাই না করে থাকি, প্লিজ তোমরা একটু এভাবে দেখবে, এটা সহজভাবে দেখবে যে স্যার ট্রাই করেছে, স্যার আসলে কমেন্টসটা দেখতে পারেনি। ওকে, বেস্ট অফ লাক, ভালো থাকো। আর ওই বাই দিস টাইম যে সমস্ত টপিকসগুলো তোমাদেরকে পড়ানো হয়েছে ওই সমস্ত ভিডিওগুলো দেখে যে জায়গায় প্রবলেম আছে ওটা সলভ করো। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।